বিয়ের জীবন ভালোই কাটছে। ঝগড়া খুনসুটি আদরে আদরে তন্নির বিবাহিত জীবন দারুণ উপভোগ্য। সেদিন রাতে ত্রিনয় ল্যাপটপের সামনে বসেছে। কথা বলতে গেলে তো একটা টপিক লাগবে। তন্নির এখন ঝগড়া করতে মন চাইছে। সে চুলে বেনি করতে করতে আয়নায় তাকালো, কি মনে করে যেন হেসে ফেলল। তারপর ত্রিনয়কে শুনিয়ে শুনিয়ে বলল, সেদিন যে আমায় মেরে ফেলতে চাইছিল তার কোনো প্রেমিকা ছিল বুঝি? ত্রিনয়ের হাতটা কিছু মুহূর্তের জন্য থামলো, পুনরায় চলতে শুরু করলো। উত্তর এলো, না। ধুর, হলো না। তন্নি পুনরায় জিজ্ঞেস করলো, বিয়ের আগে তোমার সত্যি কোনো পছন্দ ছিল না? প্রেমিকা ছিল না? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে বসলো, একজন খাটের এপাশে আরেকজন ওপাশে। ত্রিনয় ঠোঁট কামড়ে ছেড়ে দিল। তোমার তো প্রেমিক ছিল, তা আমি জানি। তন্নি আটকে উঠলো। মোটেই না, আমি এসব হারাম কাজকর্ম জীবনেও করিনি, সত্যি। হুম, কসম করতে হবে না, সত্যি জানি আমি। তন্নি হাতের চিরুনি উঁচিয়ে ধরলো। একদম বাজে অপবাদ দেবে না, আমি কখনোই প্রেম করিনি। ত্রিনয়ের চোখ দুটো ধরত। সে কপট হেসে বলল, তাহলে রবিউল কে ছিল? নামটা শুনে তন্নির একটু আজব লাগলো প্রথমে, তারপর নিজের মনোভাব মনে আসতেই ঠোঁট উল্টে বমি এলো। মুখটা হতভম্ব হলো। ওর নাম ত্রিনয় জানলো কিভাবে? সে প্রতিবাদ করলো, মিনমিন করলো, ওকে দেখলে সবার মতো লাগতো না। আমি নিজেকেই নিজে বুঝে উঠতে পারিনি। বোধহয় একটু একটু পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো, একদম সত্যি করে বলছি, এখন ওর কথা ভাবলেও বমি পায় আমার। আমার তো তুমি আছো, কোথায় বাঘ আর কোথায় রাম ছাগল। ইস। শেষে দুটি লাইন তন্নি লজ্জা লজ্জা ভাব করে বলল। ত্রিনয় ভ্রু দুটো কুঁচকে রাখলো, উঠে বিছানায় বসলো। তন্নিকে পাশে ইশারা করলো বসার জন্য। তন্নি বেনির শেষ প্রান্তে ফিরে বাড়তে বাড়তে জানতে চায়, কেন? বসো, তোমার সাথে কথা বলি। তন্নি বসলো না, উল্টো বলল, তোমার ফোনটা দাও, শিলার সাথে একটু কথা বলবো। তারপর নাম্বার বলে দেওয়ার পর ত্রিনয় ফোন দিয়ে দিল। শিলার মা ফোন ধরলো। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করলো। শিলা ফোন কানে নিয়েই উচ্ছ্বসিত হলো। আমি আরো ভাবছিলাম জামাই পেয়ে আমাকে ভুলে গেছিস। তন্নি হেসে ফেলল। না রে, বাপের বাড়ির কাউকে ভোলা যায় না। শিলা আস্তে করে জিজ্ঞেস করলো, তুই ভালো আছিস তন্নি? ভাইয়া কেমন? তন্নি আড়ে আড়ে সেদিকে তাকায়, তারপর মুগ্ধতার উপচে পড়া চোখ দিয়ে পুনরায় হেসে ফেলে। উত্তর দেয়, হ্যাঁ, অনেক ভালো। তোর ভাইয়া ভালো না থাকলে আমার আর ভালো থাকা হতো না। ভালো হলেই তো ভালো। তন্নি ঠোঁট কামড়ে বলল। রবিউলের কি খবরে? শিলা বোকা বনে গেল, একটু চুপ থেকে ফুঁসে উঠল, তোকে জুতা দিয়ে পেটানো দরকার। বিয়ের পরও এসব জিজ্ঞাসা করছিস? তন্নি উল্টো ধমক দিল। খুব বেশি বুঝিস। আমি আমার জামাইকে ভালোবাসি, জান প্রাণ কলিজা দিয়ে ভালোবাসি। ওই মদনটার কথা হঠাৎ মনে পড়লো, নিজের উপর নিজেরই রাগ লাগছে আমার। শিলা দমে গেল, স্বাভাবিক হলো তার কণ্ঠস্বর। ওর কথা জানি না এখন। কদিন আগে কোন একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। শালা কি ভালো ছিল? কি সুন্দর সুন্দর কথা বলতো, মনে আছে তোর? থাকবে না কেন? তন্নি, সুখবর কবে শুনবো? তন্নি লজ্জা পেল। দেখ, বছর খানিক যাক তারপর। আচ্ছা রাখি, ও বসে আছে। শিলা ঢং করে বলল। আচ্ছা যাও। ফোনটা রেখে তন্নি বসলো ত্রিনয়ের পাশে। ত্রিনয় বুকে হাত দিয়ে গুজে জিজ্ঞেস করলো, তোমার কোনো ফিউচার প্ল্যান নেই? ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ। আছে তো। ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া মানুষ আছে নাকি? ত্রিনয় জানতে চাইল। শুনি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। তন্নি হাসলো, পা দুটো তুলে বিছানায় গোল বাবু হয়ে বসলো। আঁচলের উপর বসেছে, টের পেয়ে সেটা সরিয়ে দিল। তারপর হাতের আঙ্গুল দেখিয়ে বলল, আমাদের 4টা বাবু হবে। ত্রিনয় ব্রু তুলল। 4টা? দুটো ছেলে আর দুটো মেয়ে, যাতে ওদের ছেলে মেয়েদের ফুপু থাকে, খালা থাকে, চাচা থাকে, আমার মামাও থাকে। এই যে তোমার একটা ভাই নেই, আমার ছেলে মেয়ে কি চাচা পাবে? এই যে আমার কোনো ভাই নেই, আমার সন্তানরা কি মামা পাবে? এই দুটো ছেলে আর দুটো মেয়ে। ত্রিনয় মাথা দুলিয়ে সায় জানায়। ঠিক, উত্তম বুদ্ধি। তারপর জানতে চায়, যদি এমন মিলিয়ে না হয়?
তন্নির কাছে উত্তর আসে। হবে হবে না কেন? আগেভাগে অনুক্ষণে কথাবার্তা বলো না তো। যতদিন মিলিয়ে না হবে ততদিন বাচ্চা নিতেই থাকবো। প্রথমে 5টা ছেলে হয়ে গেলে পুনরায় মেয়ের জন্য নেব, চলতেই থাকবে। কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। তোমার শরীরে কুলবে, মরে যাবে। তুমি খরচাপাতি দিতে পারবে কিনা তাই বলো। সেটা বাদ দাও। ছেলে মেয়ের সংখ্যা হিসেব করেছো? তোমার ঘরে তো ফুটবল টিম হয়ে যাবে। তন্নি নিজের হাতে নিজে চাপড় দিল, খুশি হলো কিছু একটা ভেবে। এটা তো ভেবে দেখিনি। তুমি জানো আমার ফেভারিট খেলা ফুটবল। একটা দলে থাকে 11 জন। আমাদের যদি 22টা ছেলে মেয়ে হয় তাহলে ওরা নিজেরাই খেলতে পারবে। একদম জমে যাবে, তাই না বলো? ত্রিনয় অতিষ্ঠ চোখে মুখে আওড়ালো। আমার উচিত ছিল একটা সুস্থ মেয়েকে বিয়ে করা। কোনো সুস্থ মেয়ে তোমায় বিয়ে করতো? তার মানে তুমি পাগল, তাই না? তন্নি থতমত খেলো, কি বলেছে নিজেরই বোধগম্য হলো না। ত্রিনয় উঠে পড়লো, ল্যাপটপ গুছিয়ে রাখতে লাগলো। তন্নি পেছন থেকে জিজ্ঞেস করলো, তুমি কোন বিষয়ে মাস্টার? ত্রিনয় বিরক্ত হয়ে চোখ বুজে ফেললো। মাস্টার কি শব্দ? তন্নি মুখ ভেটকায়। ওই একটা হলেই হলো, বলো না। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। ওহো, এর জন্যই মুখটা এত বাদর মুখ। বলতে বলতে সে মুখে হাত চাপলো। সরি ভুল হয়ে গেছে। ত্রিনয় ওর সাথে আর কথা বলল না, চুপচাপ ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তন্নি ঠোঁট কামড়ে বসে থেকে শুয়ে পড়ল। ত্রিনয় শুয়েছে শটান হয়ে। সে কতক্ষণ এপাশ ওপাশ করে ত্রিনয় টি শার্ট টেনে ধরলো। এই মাস্টার। কণ্ঠে আকুতি। ত্রিনয় বুঝতে পেরে শরীরের উপর আধশোয়া হলো, গালে হাত রেখে ঠোঁটের সময় নিয়ে চুমু খেলো। সরে আসতে গেলেই বুকের কাজটা তন্নি আঁকড়ে ধরলো। হালকা আলোতে ত্রিনয় ওর চোখের নিচে দিকে তাকালো প্রশ্ন নিয়ে। তন্নি হাসলো, তারপর নিজের শরীরটা ত্রিনয়ের উপর উঠিয়ে দিতে দিতে গাল আঁকড়ে দুষ্টুমি করলো। মাস্টার আমার ইঙ্গিত বোঝে না? পুনরায় সেদিনের মতো ঘরটা অন্ধকার হয়ে এলো। ডাইনিং টেবিলে বসে কথাবার্তা ত্রিনয়ের তেমন পছন্দ না। জুই জবাবের হয়ে গেছে রান্নাঘরে রোজিনা। তন্নি ত্রিনয়কে খাবার দিচ্ছে। ত্রিনয় হাতের পরোটা শেষ করার পর তন্নি আরেকটা তুলে দিল। ও থামাতে চাইল। আরে আর খাবো না। তন্নি চোখ রাঙায়। শেষ করো, দিয়েছি না? ত্রিনয় দুই ব্রু উঁচু করে তাকালো। তুমি আমাকে শাসন করছো? কিসের শাসন? শাসনও বোঝে না, আদরও বোঝে না। ত্রিনয় মুখটা নামিয়ে আস্তে করে বলল, আদর? আদর বুঝি না কিভাবে? সারা রাত না করলাম? তন্নি লজ্জা পেলেও প্রকাশ করে না। অসভ্য। ত্রিনয় আরো কিছু বলার আগে সেখানে রোজিনা হাজির হলেন। তার মুখের কথা মুখেই আটকে রইল। তিনি তরকারির বাটিটা রাখতে রাখতে বললেন, তোর চাচাতো ভাই বউকে মেরেছে, শুনেছিস? ত্রিনয় জিজ্ঞেস করলো। কেন? উনি চেয়ারে বসলেন। বউ কথা শুনে না, বউকে শিক্ষা দেওয়ার জন্য। ত্রিনয় মুখে পরোটা তুলতে তুলতে বিড়বিড় করলো। বউকে সাহায্য করতে মারতে হয় নাকি? পাশে তন্নি দাঁড়িয়ে থাকায় সে শুনতে পেল। সে শুনিয়ে শুনিয়ে বলল, মারতে হবে কেন? তোমার মতো কথা না বললেই তো হলো। ত্রিনয় মাথা তুলে ওর দিকে কিভাবে যেন তাকালো, চোখ দুটোতে দৃঢ়তা। তন্নি ঘাবড়ে গেল। সে এঁটো বাসনগুলো তুলে রান্নাঘরের দিকে রওনা দিল। ঠিকই তো বলেছে, রেগে বোম হয়ে থাকলে আর কথা না বললে বউ কেন, বউয়ের 14 গোষ্ঠী সিধে হয়ে যাবে। সে যেতেই রোজিনা ফের বললেন, তোর ফুপি আসবেন, বড়জন। আসুক। এখানে আসবে? হ্যাঁ, আমার বাবা ভয় করে। কেন? ওনার মুখ ভালো, বেফাস কথা বলে। তোর বউটাও ঠাস ঠুস উত্তর দেয়। বিয়েতে কিছু নিলি না বলে তোর ফুপি রাগ। তন্নিকে কিছু না বললেই হলো। ত্রিনয় চুপচাপ খেলো, জবাব দিল না। কিছু বললে ওনাকে দিয়েই শুধরাবে সে। মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করলে সে বমি খাওয়ানোর জন্য ত্রিনয় আছে। সেটা তন্নি হোক কিংবা ফুপি, ছাড় দিলেই পেয়ে যাব সে। মানব জাতির বদ অভ্যাস, ওদের জন্য এটাই ঠিক। ফুপি এলেন দুপুরের কিছুটা আগে। এসেই ভর পেট খাওয়া দাওয়া করেছেন। মুখটাকে কেমন বিকৃত করে রেখেছেন। তন্নি ওনার বাসেও যাচ্ছে না, থাকুক ওনার মতো উনি। মুখ দেখে
বিতৃষ্ণা লাগছে। তেতো খেয়েছে নাকি সকালে? একটা মানুষের চেহারা এমন হবে কেন? বাড়ির বউ কি ওনার ঘাড়ে বসে থাকছেন? তন্নি আশেপাশে গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিভাবে যেন। একটা সম্পূর্ণ নতুন মানুষের সাথে এদের শত্রুতা কিসের? কোথায় মিলেমিশে থাকবে, ভরসা দেবে, তা না করে মাথায় উঠে বসে থাকা। তাদের পা ধুয়ে দেওয়ার জন্য ঘরের বউদের জন্ম হয়। আজকাল তন্নির সেটাই মনে হয়। ত্রিনয় বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে গেছে সে। তন্নি রান্নাঘরে টুকটাক কাজ করছে, তার বা চোখটা লাফাচ্ছে। দাদি বলতেন চোখ লাফানো ভালো লক্ষণ না। তন্নি একটু দুশ্চিন্তায় পড়েছে। আবার কি ঘটে কে জানে। এ কয়েক মাস তো খুব ভালোই কেটেছে। উনি এর মধ্যে আর আসেননি। বাড়ি নাকি অনেক দূরে, এত জার্নি করতে পারেন না। ত্রিনয়ের ফুফাতো ভাই দিয়ে গেছে। ড্রয়িং রুমে সোফায় বসেছে এখন, সাথে রোজিনাও আছেন। ধোয়ার থালাটা তন্নি রাখলো সবে, এর মধ্যে ডাক এলো। বউ, ও বউ। মেয়েটা চোখ বুজে ফেললো। তন্নি আবার তত ভালো না, তাকে পীরদের খাতায় ফেলা যায় না। ভালোর সাথে সে খুব ভালো, যাকে ভালো লাগে তার সাথে মেলামেশা আড্ডাও বেশ হয়। এমনিতে দেখতে পারে না, কিন্তু উপরে উপরে পুজো করা লোক সে না। দাঁত চেপে হজম করলেও মুখ দেখলেই তার বিরক্তি আন্দাজ করা যায়। সে মাথার ঘোমটা ঠিকঠাক করে এগিয়ে গেল। ওখানে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো। কিছু বলবেন? উনি ব্যস্ত হয়ে আওড়ালেন। না না, কি বলবো, তুমি তো আমার ধারে কাছে আসছো না। বউয়ের বোধহয় মানুষ পছন্দ না, তাই না ভাবি? রোজিনা বোকার মতো হাসলেন। তন্নি চুপচাপ দাঁড়িয়ে। মানুষ পছন্দ না হলে তাকে ডাকলো কেন? সে যেচে এসেছে, তবুও সে কথা বলল না। ত্রিনয় বলেছে বড়দের সাথে উল্টাপাল্টা কথা বলা ভালো না। তন্নি ততটাও অবাধ্য এবং খারাপ না। ফুপি এবারে আস্তে করে বললেন। তোমাদের বাড়ি থেকে সত্যি কিছু দেয়নি? গলায় সতর্কিত ভাব, যেন কেউ শুনে ফেললে মস্ত পাপ হবে। তন্নি তত ভাবলো না, খুব স্বাভাবিকভাবেই বলল। আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। না করলেই কি, না করলে আরো বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে নিতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ছামটি দিলেন, অর্থাৎ তন্নির জবাব ওনার মনোপুত হয়নি। সেটা বলতে চাইনি। ফুপি মাঝপথে বলে উঠলেন। আপনার বউ দেখি মুখে মুখে উত্তর দেয়, আমাদের সময় ইট মারলেও কথা বের হতো না। রোজিনা অসহায়ের মতো তাকিয়ে। কাকে কি বলবেন তিনি? ছেলেটা বাড়িতে, নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবারে বলল। আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি উত্তর দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুরবাড়িতে এলে চুপচাপ থাকতে হয়, জানো না? এত অভদ্রতা কোথায় শিখলে? আমি তো খালি হাতে শ্বশুর বাড়িতে আসার জন্য পাগল ছিলাম না। আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আপনাদের ছেলের যদি আমাকে কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে কেন করলো? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন। কি বেয়াদব মেয়ে, আল্লাহ! শ্বশুরবাড়ির মানুষের দুটো কথাও শুনতে পারলো না। তুমি কিসের মেয়ে, হ্যাঁ? মা শিখিয়ে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল। রাগে তার পুরো শরীর চলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলা একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথে একটার সাথে কলম গেঁথে দিয়েছিল। তন্নি মাথা নামিয়ে দিল, চোখ টলমল করছে। আব্বু কেন ঘর ভর্তি জিনিস তাকে দিল না? তার মুখে কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুকুম দিচ্ছ নাকি? বললাম না কিছু। তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শিখো, কথায় কথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞেস করলো। আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ওর চোখগুলো লাল। ফুপি রেগে গেলেন। ভাব দেখায়ও না, নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ায় না, ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক তবুও তো ধমক। এভাবে তন্নির সাথে কেউ কখনো ধমকে কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না, বেশি কথা বলা, বকবক করা, সবার সাথে মিশে যাওয়ার স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি।
আম্মা আব্বা দাদি ওকে কোনোদিনও এত বাজেভাবে ধমকায়নি। ত্রিনয় নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নি চোখ মুছে নিল। একটা নিদারুণ সত্য ওর বুকে আঘাত করলো। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত। সে ঘরে এলো। আজ চলে যাবে সেভাবেই হোক। ত্রিনয় কি যেন করছিল ঘরে। তন্নি শব্দ করে ঘরে ঢুকলো। চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতেই ত্রিনয় জিজ্ঞেস করলো। কি হয়েছে? তন্নির রাগ হুড়মুড় করে বাড়ল। চেঁচিয়ে উঠল সে। আমার মাথা ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিচের সব কিছু শুনেছে। তন্নির চিৎকারে সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও, নেই। আমার ছেলেকে আমি করে নেব না। তন্নির শরীরে আগুন জ্বলল সে হাসি দেখে। সে ড্রয়িং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেললো। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে। এমনিতে তো কখনো হাসে না। ওকে দেখে মজা নিচ্ছে। সে একে একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারল। একটাও শরীরে লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করছে ক্রিকেটের বলের মতো। পাক্কা হাত। আয়নার সামনে আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা, তন্নি মারতে মারতেই নাক টানলো। তোমার ফুপি আমাকে যা নয় তাই বলেছে, আর তুমি হাসছো। আরে আরে থামবে তো আফরোজা। ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর দুই হাত পিঠের পিছনে দিয়ে অপর হাতটা গালে রাখলো। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘ চুম্বন পড়লো তন্নির ঠোঁটে। তন্নি জমে গেল। শরীর বিবশ হয়ে এলো। ত্রিনয় ঠোঁট ছড়ায় না। মেয়েটার দম আটকে এলো। ঠোঁটের উপর ঘূর্ণিঝড় চলছে। এটা কেমন চুমু! ওকে মুক্তি দেয়া হলো। আরো কিছুক্ষণ পর ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে দিল। চোখে তাকিয়ে প্রশ্ন করলো। কে চাই এখন? তন্নি ধীর কণ্ঠে বলল। আমি চলে যাব। কোথায়? কেন, আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় মুখটাকে এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না? তন্নির ঠোঁট কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের উপর পা রাখলো। শরীরটা এলিয়ে দিয়ে বলল। যাও। তন্নি ধূপ ধাপ জামা কাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল। একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পারবো। ত্রিনয় বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না? না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানি ব্যাগ নিল। চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল। সবুজ শাড়িটা নাও, ওটাতে তোমায় আমার লাগে। তন্নির হাত থেমে আবার চলতে শুরু করলো। আমার লাগে মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো কিছুক্ষণ পর। রোজিনা ওকে দেখতে পেলেন। আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে। শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন। ভাবি, বোকা আটকান। উনি ভয় পাচ্ছেন। ত্রিনয়কে তো চেনা আছে। তুল কালাম ঘটবে। তন্নি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে দেখালো। চলো আমি দিয়ে আসি। এনেছিলাম আমি। একা যাবে কেন? নেকাবের আড়ালে তন্নির চোখ মুখ বোঝা গেল না। বটতলা থেকে ত্রিনয় ওকে অটোতে উঠিয়ে দিল। ভাড়া দিয়ে ড্রাইভারকে বলল। আর কোনো যাত্রী তুলবেন না, কাঁচাবাড়িয়া স্কুলের সামনে নামাবেন। তারপর মাথা ঝুঁকিয়ে তন্নিকে ফের বলল। লাস্টবার জিজ্ঞেস করছে, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখ ঝাপটা মেরে সরিয়ে নিল। না, তোমার ফুপিকে বলবে আমি ঘরের সবকিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবেমাত্র বললে আসবে না। তন্নি আর কথা বলল না। আসবে না কেন? 1000 বার আসবে। জামাই তো ওর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি? ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিলে সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমোতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক।
ফুপি গিয়ে না আনলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা রিসিভ করলেন। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান কানে তুললেন ফোন। কি রে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনেও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল, তোমার নাতনি যাচ্ছে। কেন, ঝগড়া করেছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাম ডাকতে নাকি? হন, মাঙ্গের নাতি, মরা মানুষ নিয়ে কিছু কইস না রে, কইস না, গজব পড়বো। তোমার নাতি আমার উপরে পড়লে আমি শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি? নূরজাহান মুখ বাঁকিয়ে বললেন, বইয়ের ওজন সহ্য করবার পারো না, তুমি আমার বালের জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো। আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান মুখের পানির রস ফেলেন শব্দ করে। তুই আইলি না কেড়ে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত, কিভাবে যাব? ওরে বলদ, তোর হোর বাড়ির তুই আইবি, ওর কোয়া না কোয়ার কি আসে যায়? ত্রিনয় পথের দিকে তাকিয়ে উত্তর দিল। সব আসে যায়। তারপর ফোন কেটে বিড়বিড় করলো, আমার ঘরের রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করা তো সহজ, তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসর জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর নূরজাহান খাটে বসে আছেন। তন্নি বসেছে পড়ার টেবিলের সামনে, মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন, জামাইয়ের সাথে লেগেছিস? তন্নি চোখ মুখ উল্টে ফেলল। তোমাদের জামাই নিজে আমায় গাড়িতে তুলে দিয়েছে। আসমা ওর কাছে এগিয়ে এলেন। ঘরটা শুনশান নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাইলে কে বলেছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আরেকটু স্ট্রং হলো না, সে গলায় দলা পাকানো কান্না গিলে নিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপি শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন? তাই মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন, জামাইকে চেনা আছে আমার, ওর ফুপির মতো। অত সাহস কোথা থেকে এলো আল্লাহ জানে। বেশ করেছিস চলে এসে। তোর মা বাপ এখনও জীবিত আছে, এখানে থাক কয়েকদিন। আমার মেয়ে আমার কাছে থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে, আরে মাগি, হইনের ঘর করলে কত কথা শুনতে হয়। আমরা কথা শুনেই ঘর করেছি। তোর জামাই কিছু বলে নাই, তবুও তুমি সোহাগী সাজো। কত মায়ের খাইছি তোর দাদার হাতে। মিথ্যে বলবে না বুড়ি, ও নিজেই তো আমায় পাঠিয়ে দিয়েছে, আটকালো না পর্যন্ত আমায়। তন্নি এই পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। সে ভেবেছিল ত্রিনয় ওকে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে গিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন। তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা, জামাই যা করেছে ভেবেচিন্তেই করেছে। ওর বুঝ তোমার থেকে বেশি। তুমি এসেছো, যতদিন মন চায় থাকবে। উনি চলে গেলেন। নূরজাহান হতাশ চিত্তে আওড়ালেন, এমনে মামা ডাইকা আশা করা দিছো, একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা আর চুপ থাকলেন না। না আম্মা, এসে পড়েছে, ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো, ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েরটাও বিয়ে যখন হয়েছে, এত সহজে কি ছেড়ে দেবে নাকি? ওকে বকবেন না। নূরজাহান আর কিছু বললেন না। ওনারও মনটা খারাপ হচ্ছে। তন্নি আশকারা পেয়ে যাবে বলে এসব বলছেন। তিনি তন্নিকে টেনে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। মাথার তালুতে কতখানি তেল জল মিশেল করে মালিশ করলেন। তবু তন্নি ঘুমাতে পারল না। নূরজাহান ওকে এক ধ্যানে দেখে গেলেন। সেদিনের মেয়েটা, বিয়ের দুদিন আগেও বিয়ে করব না বলে চেঁচামেচি করা মেয়েটা কি সুন্দর সংসার করছে। দূরে বসে থেকেও স্বামীর জন্য মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে, ভাত পর্যন্ত খাচ্ছে না ঠিক মতো। তন্নি কত অবুঝ ছিল, সবাই বলা বলি করতো। এ মেয়ে সংসার করবে কিভাবে? অথচ কয়েকটা মাস এসে পাকা গৃহিণী হয়ে উঠেছে, স্বামী সোহাগী হয়েছে। সব বুঝি বিয়ের জোর।
নাকি একজন আদর্শ স্বামী পাওয়ার সুফল। এদিকে সিদ্দিকের পরিবারে আগুন লেগে গেছে। ত্রিনয়ের বাকি দুই চাচার পরিবার সহ পুরো মহল্লা জেনেছে বাড়ির বউ চলে গেছে। রাগ করে বাপের বাড়ি গেছে। ত্রিনয় ঝগড়া করার মতো ছেলে না। সামান্য কিংবা ভীষণ গুরুতর কিছু হলেও সে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করবে না, যার জন্য বউয়ের বাড়ি ছাড়ার মতো অবস্থা হয়। গুঞ্জন শোনা গেল ত্রিনয়ের বড় ফুপি এসেছেন। সবাই নিশ্চিত উনি কিছু বলছেন। ওনার মুখ কিছুটা লাগামহীন, তা প্রায় সবাই জানে, কিন্তু বউ চলে যাওয়ার ঘটনা বেশ বিরল। সিদ্দিক পরিবারে বউরা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না। মেয়ের এত সাহস কি এমন বলেছে যে একদম বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? ত্রিনয়ের বাকি দুই চাচার একজনে 3 জন ছেলে, আর একজনে 2 জন। সবারই বউ আছে। ওরাও তো শুনেছে ফুপির কটু কথা। কেউ তো কখনো বাড়ি ছাড়েনি, চুপচাপ শুনেছে, নয়তো তর্ক করেছে। বাড়িতে এসে রাতে সবাই জড়ো হলো। তন্নির বাকি 5 যা, ভাসুর, ননদিরা, চাচি শাশুড়িরা বাড়ির সবার পাশেই। ত্রিনয়ের বাবা বকাঝকা করছেন। বাড়ির নতুন বউ, ঠিক মতো তো 1 বছরও হয়নি বিয়ে হলো, এর মধ্যে বউকে কথা শোনালি কেন তুই? আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, ওনার গর্জনে ফুপি তটস্থ হয়ে আছেন। এমন কোনো বউ নেই যে ওনার কথা শোনেনি। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে তা ভাবনার বাইরে ছিল। জুই নিজের বড় ভাবিকে বলল, আমি আর আম্মু জানো কিছু বলি না ভাবিকে। আমাদের ভাবিও খুব মিশুক, একদম শাড়ি পরা, সাজগোজ করা, গল্প করা। ফুপি নিশ্চয়ই বড় কিছু বলেছে। বড় ভাবি নিজেও ফিসফিস করলেন। আমাদের কি কম কথা বলতো? কতবার চলে যেতে চেয়েছি জানো? তোমার ভাইয়া দেয়নি, কতভাবে আটকে রাখতো। বলতো স্বামী সংসার করলে একটু একটু সহ্য করতে হয়, আমি পাশে আছি না। জুই মাথা দোলালো। ঠিক এই জন্যই ফুপি আরও সাহস পেত। তোমরা কেউ যদি আগেই চলে যেতে তাহলে সুযোগ পেত না, আজকে এমন কাণ্ডও ঘটতো না। এই মহল্লায় আজ প্রথম বাড়ির বউ বাড়ি ছেড়েছে। জুইয়ের চাচাতো ভাই তাওসিফ জিজ্ঞেস করলো, ত্রিনয় বাড়িতে ছিল না? শুনেছি কথা কাটাকাটির সময় ছিল। ভাবি গেছে ভাইয়া বের হওয়ার পর, জানি না বোধ হয় এলেই তুল কালাম ঘটবে। ছোট চাচার ছেলের বউ এসে সেখানে সামিল হলো। ভাইয়াকে রেখেও তন্নি চলে যাওয়ার সাহস করলো। ত্রিনয় ভাইকে তো চেনা আছে, উনি চাইলেই আটকাতে পারতো, তাই না? মোর্শেদ দাঁড়িয়েছিল পাশে। সে চুপচাপ শুনছে। শেষমেশ হেসে ফেলল। তোরা সব কটা বলত। ত্রিনয় নিজে ওকে গাড়িতে তুলে দিয়েছে। আমি সদরের সামনে ছিলাম, ভেবেছিলাম বোধহয় বেড়াতে যাচ্ছে, এসে শুনলাম এই কাহিনী। সবগুলো বইয়ের মাথায় হাত পড়ল। ভীষণ জোরে বজ্রপাত হলো বোধহয়। ত্রিনয় নিজে এগিয়ে দিয়েছে, আর সেটা কেউ জানলো না। সবাই বলাবলি করলো। দেখলে, ফুপিকে শায়েস্তা করার জন্য ইচ্ছে করে পাঠিয়েছে। তারপর নিজেদের স্বামীদের বলল, শেখো কিছু, জীবন পার করে ফেললাম কথা শুনতে শুনতে। চলে যেতে চাইলে আটকাতে। তোমাদের ফুপিরও তাই সাহস হয়েছে। জুই মুখ ভেঙচি কাটলো। আর তোমাদেরও মুখ বেড়েছে। আমার ভাইয়ের বুদ্ধি ভালো, এখানে থাকতে থাকতে ভাবিও জবাব দেওয়া শুরু করতো। ব্যাটার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেখানে এক গাদা প্রশংসার বৃষ্টি হলো ত্রিনয়কে নিয়ে। সবাই চুপ হলো যখন সদর দরজা দিয়ে একটা লম্বা মতন পুরুষ দেহ ভেতরে এলো। হাঁটা চলার দারুণ ভঙ্গিতে সে নিঃসন্দেহে এক সুপুরুষ। ধীর চোয়াল, ঘন ভ্রুয়ের নিচে ইস্পাত কঠিন 2টি চোখ জানান দিল সে এক অভিজাত বংশের পুরুষ। ত্রিনয় এসে মাঝঘরে দাঁড়ালো। গোষ্ঠীর সবাইকে দেখে ব্রু কুচকে তাকালো। কি হয়েছে? সব এখানে কেন? আফরোজা। বড়রা সবাই আতঙ্কিত হলেও কাজিন মহলের সবাই ঠোঁট চেপে হাসলো। ত্রিনয়ের বাবা গমগমে গলায় বললেন, তোমার বউ চলে গেছে। ত্রিনয় আশ্চর্য হওয়ার অভিনয় করলো। তাকে দেখে বোঝার উপায় নেই সে সব জানে। সে জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় গেছে? উনি বোনের প্রতি দাঁত কটমট করলেন। কোথায় যাবে? বাপের বাড়ি গেছে। তোমার ফুফি ওকে যা নয় তা বলেছে। ত্রিনয় সোজা শটান দাঁড়িয়ে। সে কঠিন স্বরে বলল, সামনে এই কারণে চলে যেতে হবে? ওকে আমি অনুমতি দিয়েছে?
দাবার গুটি এক লোহমায় পাল্টে গেল। ওরা সবাই আশ্চর্য হলো, ত্রিনয় এভাবে বলছে কেন। বড় ফুপি সাহস পেলেন, তিনি বলতে চাইলেন, হ্যাঁ বাবা, সেটাই তো। ত্রিনয় আটকে দিল হাত উঁচু করে। আমার ঘরের বউকে আপনারা নিজেদের মতো চালানোর ক্ষমতা পেয়ে গেছেন। ওর সাহস কতটুকু বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারছেন? ও আমার সাথে ঝগড়া করেনি। আমি কোনো বাহানা অজুহাত শুনতে চাই না। কেবল ঘরের বউ ঘরে চায়, তার জন্য ওর পা ধরতে হয় কিংবা হাত, তা আমি জানি না। এই তো বাজিমাত। প্রথমের অভিনয়টুকু বেশ দারুণ হয়েছে। একে বাকি তন্নির সাইডে চলে গেলে সবাই সন্দেহ করত। ত্রিনয় সেখান থেকে চলে গেল, যেতে যেতে বলল, খাবার দাও মা। একটা ফয়সালা করতে হবে। ফুপি যা বলেছি তাও সবার কাছে স্পষ্ট। ত্রিনয়ের বাবা কঠিন স্বরে আদেশ দিলেন, তুমি কালকে রোজিনাকে নিয়ে ওকে আনতে যাবে। যদি না দেয় তারপর পুরুষরা যাবে। সবাই যার যার আশ্রয়ে যাও। সবাই সরে দাঁড়ালো। বড় ফুপির অবস্থা করুণ। মইনুল ইসলামকে মানানোর দায়িত্ব ওনার কাঁধে। বাকি বউরা আড়ালে খুশি হলো, একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই শিক্ষা থেকে যদি পাড়ার মহিলাগুলো কিছু শেখে। ত্রিনয় তো বেশ চতুর। জুয়ের একটা চাচাতো বোন প্রশংসা করলো, শেষটুকু আফসোসের স্বরে বলল সে। জুই জবাব দিল না, চুপচাপ ত্রিনয়কে খাবার দিতে এগিয়ে গেল। ভাবি ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সব থেকেও যেন কি একটা নেই। তন্নিকে ঘরে রেখে বাইরে আসার পর ত্রিনয় কল দিল। নূরজাহান রিসিভ করলেন চোখ কুচকে। কি কবে ক গোলাম? ত্রিনয় জিজ্ঞেস করলো, আফরোজা কোথায়? ঘরে। ঘুমায়? নূরজাহান হতাশ চিত্তে মাথা নাড়লেন। না রে জামাই, নাতি আমার ঘুমাই না। কি জাদু করলি রে? ত্রিনয় স্বাভাবিক স্বরে বলল, পেরিতে জাদু, কালো জাদু। খেয়েছে কিছু? খায় না, জোর করে খাওয়াইলাম, ওর কাছে দেয়। ত্রিনয় দ্রুত বলল, না না, দিতে হবে না। ও যেন না জানে আমি কল দিয়েছিলাম। নূরজাহান টিপ্পনি কাটলেন। কেন লুকাইয়া লুকাইয়া পিরিত দেখাও? ত্রিনয় হুঁশিয়ারি দিল যেন। শোনো সুন্দরী, ওর খেয়াল রাখবা। ওর কিছু হলে সব তোমার দোষ। আচ্ছা বুঝলাম, খেয়াল রাখলে আমারে কে দিবি? ত্রিনয় ফোন সামনে এনে জানতে চাইল। নতুন জামাই লাগবে? জাহানকে রাগানোর একমাত্র পন্থা। তিনি ফুঁসে উঠে বললেন, রাখ রাখ, মোবাইল রাখ। মাঙ্গের নাতি খেলে আমার মরা জামাইয়ের কাছে যাই বালডা। ত্রিনয় অল্প হেসে কল কেটে দিল। তারপর খালি ঘরটা দেখে তার হাসিটা গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ঘর জুড়েই নুপুরের শব্দ বাজছে। ওই তো ড্রেসিং টেবিলের সামনে বসে বেনি গাচ্ছে তন্নি, শব্দ করে হাসছে, গালে হাত দিয়ে কখনো কখনো ভাবুক হয়ে যাচ্ছে। আবার ত্রিনয়ের বুকে মাথা রেখে সামনে বসে হাজারটা বকবক করছে। কি আশ্চর্য, ত্রিনয় এর আগেও কত থেকেছে একা ঘরে। আজকের মতো এমন ফাঁকা তো কখনো লাগেনি। একেই বুঝি ঘর বলে, একেই বুঝি সংসার বলে। গৃহিণী বাদে সব অচল অকেজো। ত্রিনয় খুব করে তন্নির বকবকগুলো মিস করলো। খুব দ্রুত তন্নি ফিরে আসুক। কাল গিয়ে ফুপি না আনলে পরের দিন ত্রিনয় যাবে। বিবাহিত পুরুষ সে, বউ ছাড়া। বড় ফুপি আর রোজিনা তন্নিদের বাড়িতে এসেছেন 11টার সময়। মেয়ের শ্বশুর বাড়ির লোকদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হলো না। তারপর বড় ঘরের মাঝখানে বসা হলো। মইনুল ইসলাম আর কাউকে ডাকেননি। ছোটখাটো বিষয়, এসব নিয়ে ঝামেলা করলেই ঝামেলা, মেয়ের বদনাম। তন্নি দাঁড়িয়েছে এক পাশে। ওর পরনে হালকা খয়েরি রঙের একটা শাড়ি, ঘোমটা টেনেছে সুন্দর করে। গ্রামের বধূ, চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। হাতে এক জোড়া সোনালি চিকন চুড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চিকন চেন। মেয়ের সাজ পোশাক জানান দিচ্ছে বড় ঘরের বউ সে। সাধারণের মধ্যেও অসাধারণ। মুখের চমক জ্যোতি প্রমাণ মেয়েটা স্বামীর আদরে বধূ। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়েছে। বড় ফুপি মুখ খুললেন। মেয়ে এসেছে ভাইজান, আমাদের সাথে দিয়ে দিন, আর একবার আসবে না হয়। মইনুল ইসলাম কিছু বলার আগে তিনি এগিয়ে গেলেন তন্নির কাছে, হাত দুটো আঁকড়ে ধরলেন। তুই কি পাগল বউ? কি না কি বলে ফেলেছি, এসব মনে রাখতে আছে? চল আমাদের সাথে। তন্নি কথা বলল না। নূরজাহান বললেন, আমাদের সামর্থ্য আছে, মায়ারি সব দিয়া পরে পাঠাবো।
রোজিনা ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে বললেন, এইসব কথা মনে রাখতে নেই আম্মা। বিয়ে হলে টুকটাক কথা হয়। আপনি তো সংসার করেছেন, কিছু হলেও জানেন। মইনুল ইসলাম তন্নিকে জিজ্ঞেস করলেন। তুমি এখন যাবে আম্মা? তন্নি সরাসরি বলল, না। বড় ফুপি ওর হাতটা ফের ধরলেন, বললেন, শোন মেয়ের কথা, চল মা। এই যে এখন দাঁড়িয়ে বললাম, ফুপি আর কখনো তোকে কিছু বলবো না। শুধু আমি না, কেউ তোকে কখনো কিছু বলবে না, বললে আমি প্রতিবাদ করব। তন্নি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, জুতো মেরে গরুদান করতে এসেছে, আজ তো খান্নাস। মইনুল ইসলাম বললেন, আচ্ছা বেআইন, রাগ গম্বা যেভাবে এসেছে কয়েকদিন থাক। ওনার কথা শেষ হলো না, ফুপি ব্যস্ত হয়ে পড়লেন। না না, পরে এসে থাকবে। তিন্নি, তুই যা মা, জামা কাপড় গুছিয়ে আন, শাড়ি পাল্টাতে হবে না, গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, তোমার যেতে হবে না। তোমার বোন কোথায়? মোহনাকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন। যাও তো মা, তোমাদের বোনের জামা কাপড় ব্যাগ নিয়ে এসো। তিনি তন্নিকে চেপে ধরেছেন নিজের সাথে। ওনার এমন আদর দেখে তন্নি অবাক হচ্ছে। কি আশ্চর্য, ত্রিনয়ও বোধহয় ওকে এভাবে জড়িয়ে ধরে না। কথাবার্তা বেশ হয়েছে। বেঁকে বসেছিলেন নূরজাহান। নাতনির অসম্মান হয়েছে। উনি কি এতই মিসকিন নাকি? প্রয়োজন পড়লে নিজের গয়না বিক্রি করে নাতনির শ্বশুর বাড়িতে জিনিসপত্র পাঠাবেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি। মইনুল আসমা অবাক হলেন বেশ, কেননা গত সন্ধ্যায় তিনি তন্নিকে বকাঝকা করেছেন। তন্নি কয়েক দফা কেঁদেছে। কে জানে কেন, হয়তো পরিচিত ঘরটার জন্য, নয়তো মাকে ছেড়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে তারও হয়েছিল, কেবল ঝগড়া করে এসেছে বলেই মুখ ফুটে সেটা বলেনি সে। ত্রিনয়কে আরেকবার বলবে কয়েকটা দিন থাকার জন্য। ওদেরকে শেষমেশ বিদায় দেয়া হলো বিকেলের দিকে। তন্নি সিদ্দিকী বাড়িতে পা রাখলো ভয়ে ভয়ে। জুই জবা এসে জড়িয়ে ধরলো তাকে। তন্নি ফিসফিস করে বলল, তোমার ভাইয়া কোথায় জুই? জুই একটু হেসে বলল, বিকালে এসেছে, ঘুমোচ্ছে বোধ হয়। তুমি ভয় পাচ্ছ নাকি? বাপরে, কালকে দিকে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ফুপির উপর করা হুঁশিয়ারি জারি হয়েছিল। আজকে তোমাকে আনতেই হবে। তন্নির বড় চাচি শাশুড়ি বললেন। তন্নি জবাব দিল না। এই প্রথম শ্বশুর বাড়িতে ওর অস্বস্তি হচ্ছে। কাল যে ত্রিনয়কে বড় মুখে বলল আর আসবে না, এখন জবাব কি দেবে? ধ্যাত। সে প্রথমে জুয়ের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর বেশ ভয়ে ভয়ে ঘরের ভিতর এলো। পা টিপে টিপে ত্রিনয় তখন ঘুমোচ্ছে, একটা হাত বুকের ওপর, অপর হাতটা বালিশের ওপর, মাথার নিচে। ঘুমানোর ভাব ভঙ্গি দারুণ। তন্নি বিছানায় উঠে বসলো, নাকের উপর চোখের সামনে হাত রেখে বুঝলো লোকটা ঘুমিয়ে গেছে। তারপর শান্ত শ্বাস ছাড়লো সে। নিজেও মাথাটা বালিশে রেখে অনেকক্ষণ চেয়ে রইল গম্ভীর আর ভীষণ রাগী মুখটায়। এখন একটুও বোঝা যাচ্ছে না জুই জবার ভাষায় তাদের ভাইয়া মারাত্মক রাগী, যেটা এখন পর্যন্ত তন্নি দেখেনি। ওকে দেখায় না কখনো, সব সময় বেশ আদুরে আদুরে রাখে বলেই তন্নি টের পায় না। কিন্তু ত্রিনয়ের গম্ভীর মুখ জানান দেয় যে সে কতটা রাগী। আজ পর্যন্ত কখনো মন খুলে হাসতে দেখেনি লোকটাকে। তন্নি বিড়বিড় করে প্রবট। তারপর স্বামীর সুদর্শন মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আগের দিন সারা রাত আর ঘুম হয়নি এক বিন্দু। ঘুমের ঘোরে ত্রিনয় টের পেল একটা সাপ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ভীষণ গভীর আলিঙ্গন, শরীরের চেনা ঘ্রাণে ঘরের সাপটাকে চিনতে ত্রিনয়ের ভুল হয় না। সে তন্নির হাতটা ছাড়িয়ে উঠে বসলো, তারপর শরীরে কাঁথা টেনে দিয়ে বিছানা থেকে নেমে যায়। আলগোস্তে অবশ্য একটু হাসেও, যেই হাসি কেউ দেখে না। ত্রিনয় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসলো। রোজিনা ওকে দেখে এগিয়ে এলেন, পাশে বসে শান্ত মতো বললেন, বউকে কিছু বলিস না বাবা। ত্রিনয় প্রশ্ন করলো, তোমার ননদ কোথায়? তোর চাচ্চুর বাড়িতে গেছে। উনি পুনরায় বললেন, কিছু বলিস না বউকে, ছোট না। ত্রিনয় বলল, কিছু বলবো না মা। ওকে কখন কিভাবে কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি। একটা মেয়ে নিজের সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসছে কেবলমাত্র আমার আশায়।
আমি ওর একমাত্র আশা, ভরসা এবং বিশ্বস্ত কাঁধ। আমার কাছে এলে যে সে যেন নিজেকে নিরাপদ ভাবে, তা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে কিছু বলবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিছু বলো না। একটু থেমে সে পুনরায় শুরু করলো। নতুন বউ নবজাতক শিশুর মতো মা। যখন একটা মুসলিম ঘরে এবং একটা হিন্দু ঘরে একই সাথে দুটি বাচ্চা জন্ম নেয়, তখন তারা জানে না তাদের ধর্ম কী। তারা দুজনে নিষ্পাপ। তারপর যখন একে একে শিশুগুলো নিজেদের পরিবারকে পুজো করতে দেখে, তখন তারাও সেটা অনুসরণ করে। একটা মুসলিম শিশু নামাজ শেখে, অর্থাৎ তাকে যা শেখানো হবে সে তাই শিখবে। ঘরের নববধূ ঠিক এরকমই মা। ওরা প্রথম এসে ঝগড়া বিপদে জড়ায় না। প্রত্যেকটা মেয়ের শখ থাকে শ্বশুরবাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকার। পরবর্তীতে ওদের সাথে তুমি যেরূপ আচরণ করবে, সে সেরূপ আচরণ শিখবে, ঘরের নিয়ম বুঝবে। তুমি একবারের জায়গায় 3 বার ভুল ধরলে সে আর কাজটা করতে চাইবে না। তুমি ওকে আগলে নিলে সে নিজেও তোমাকে আগলে নেবে, নেওয়ার চেষ্টা করবে। মা হওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে হয়। ত্রিনয় আর কিছু বলল না। সংসার যতটা সহজ দেখা যায় ঠিক ততটা সহজ না। পৃথিবীর বুকেই সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। বিপরীত ধর্মী দুজনকে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার যুদ্ধ। যার সাথে ভাবতো দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না, যার সাথে যাব দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। তন্নির যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত। চারপাশে ঝিঝি পোকার অবাধ আলোড়ন। এক ঝাঁক জ্যোৎস্না নেমেছে বাইরে। কাঁঠাল পোকার শব্দে আশপাশ ঝুমঝুম করছে। তন্নি অভ্যাসবশত পাশে হাত বুলালো। খালি পেয়ে ঘুমের ঘোরে তড়াক করে লাফিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে পাশে তাকালো। ঘরে আলো নেই। ত্রিনয় বসেছে ল্যাপটপের সামনে। কেবল ততটুকু আলোই ঘরটা জুড়ে আনাচে কানাচে ভুতুরে ভাব। শাড়ির আঁচলটাও সে ঠিক করে নিল। একবার ভাবলো পেছন থেকেই কেটে পড়বে। এখানে থাকলে নিশ্চিত ত্রিনয় ওকে মেরে ফেলবে। অন্তত কয়েকটা চড় থাপ্পড় হলেও অবধারিত হয়েছে তার জন্য। তন্নি তাই বিছানার অপর পাশ দিয়ে নামলো। এক পা এগোনোর আগেই অপর পাশের লোকটা বলে উঠল, কে জানে চলে গিয়েছিল। তন্নি আরেকটা ঢোক গিলল। খাটের মাথায় মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করছে। সে ভেবে পায় না এত ভয় আসে কোথা থেকে। নিজের বরকে কেউ এভাবে ভয় পায়? তন্নি আস্তে করে বলল, নিজের ঘরে ফিরে আসবে না নাকি? নিজের ঘর হলে গিয়েছিল কেন? কেমন ভরাট গম্ভীর স্বর। হাতের আঙ্গুলগুলো তখনও কি বোর্ডে চলছে অবিরাম। তন্নি বলল, যা বলার সরাসরি বলো, ইঙ্গিত দিয়ে কথা কেন বলছো? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে ওর দিকে তাকালো। তন্নির আপাদমস্তক কাঁপে। তার ঠোঁট দুটো নিজের প্রতি বিতৃষ্ণায় উল্টে আছে। কাল একটু বেশি অবাধ্যতা করেছে, সে জানে। ত্রিনয় নিজে গাড়িতে তুলে দিলেও ভেতরে ভেতরে রেগেছিল। বাইরের হালকা হলুদাভ আলোটা চোখে লাগছে। ত্রিনয় একটা বাঁশের চিকন কুঞ্চি নিল হাতে। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সেখানে তাকিয়ে থেকেই বলল, কত শয়তান মানুষ করলাম, এখন নিজের ঘরের দুশ্মন পাত্তাই দিচ্ছে না। তন্নি অপর পাশ থেকে অনুনয় করলো, পাত্তা দিচ্ছি তো, তুমি অত বড় বড় ছেলে মেয়ের শরীরে হাত তোলো? ত্রিনয় ব্রু কুচু করলো, বলল, এদিকে এসো। তন্নি নাক টেনে বলল, তুমি আমাকে মারবে? কাছে আসতে বলেছে। আর কখনো তোমার কথার অবাধ্য হব না, প্রমিস। নিজের গলাটা দেখালো সে। এই দেখো, সত্যি সব সময় তোমার কথা শুনবো। ত্রিনয় উঠে এলো। তন্নি কয়েক পা পিছিয়ে গেল। লোকটা বিছানার পাশ দিয়েই ওর কাছে এলো। আরেকটু এগোতে গেলেই তন্নি দৌড় শুরু করলো। ঘরময় ছুটোছুটি করলো দুজনে। বেশ অনেকক্ষণ। তারপর তার হাতটা ত্রিনয় খপ করে ধরে ফেললো। তন্নি অসহায় চোখে তাকায়। ত্রিনয় হাতের লাঠিটা ফেলে দিয়ে ওকে কোলের ওপর বসিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। তন্নির মাথার খোপা খুলে গেছে সেই কখন। দুজনেই অবশ্য হাঁপাচ্ছে। শরীর ঘেমেছে কিছুটা। ত্রিনয় কিছু বলল না। ঘর মাখত হলুদে মুখখানি দেখে বা হাতে বাম পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। তারপর তন্নিকে চেপে ধরে মুখ ডুবিয়ে দিল গলায়। হাতের আঘাত বাড়তেই পেছনের চুলগুলো খামচে ধরল তন্নি। তার সারা শরীর অবশ হয়ে গেছে। শরীর জোড়ায় জোড়ায় খুলে যাচ্ছে আস্তে ধীরে। দাড়ির ঘষায় মরণ দশা। ত্রিনয় সেভাবেই শুয়ে পড়ল। মুখটা গলাতে রেখেই প্রশ্ন করল, কেন এলে?
তন্নি শুয়ে নিয়েছে ততক্ষণে, বলল, তোমার ফুপু গিয়ে তেল মালিশ করলো। আচ্ছা, কোথায়? তন্নি থতমত খায়। কাল রাতে আমি একটু ঘুমোতে পারিনি, তোমার ছাড়া ঘুমোতে পারি না আমি। কোথায় আবার, উনি তো আমার বড়, মাথায় একটু তেল দিয়েছিল। ত্রিনয় আরেকটু গম্ভীর গলায় ফিসফিস করলো। আর কখনো যাবে না। তন্নির কান্না পেল খুব, সে কাঁদলো না, স্বামীর মাথাটা বুকের উপর নিয়ে বলল, আর যাব না। মনে থাকবে? আগে তুমি বলো, আমার সাথে আর কখনো কেউ বাজে ব্যবহার করবে না? ত্রিনয় বুক থেকে মাথা তুলল, অবাক হয়ে প্রশ্ন করলো। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল, ঘুম না হলে আমার খুব কান্না পায়। এতক্ষণ তো ঘুমোছিলে। কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি, তোমার ছাড়া ঘুমোতে পারি না আমি। আচ্ছা, কাঁদে না। বলতে বলতে ত্রিনয় উঠে বসলো। বসেছে তন্নি নিজেও। সে নিজের গলার ডান পাশটায় হাত বুলিয়ে দেখলো, অনাগ্রহী গলায় বলল, ডান পাশে দিয়েছো? এটা ঢাকবো কিভাবে, কেউ দেখে ফেললে? ত্রিনয়ের দায় সারা জবাব। দেখো। তন্নি এগিয়ে গিয়ে ওর বাহুটা জড়িয়ে ধরলো, কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, তোমার রাগ কমেছে? আমি কারোর উপর রাগ করিনি। তন্নি হাতটা ঝটকায় সরিয়ে দিল, তারপর মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো শব্দ করে, ফুপিয়ে ফুপিয়ে। সব দোষ শুধু তোর। ওদের গায়ে মেয়েরা রাগ করলে বর এসে নিয়ে যায়, কিন্তু ত্রিনয় তো গেল না। ওর কি এখানে অপরাধ হয়নি? রাগ করার অধিকার তো তারও আছে। পেছন থেকে ত্রিনয় পুনরায় জানতে চায়। আবার কাঁদছো কেন? তন্নি খাটের কোনায় হাত রাখলো, রাগে দুঃখে জর্জরিত কণ্ঠে বলল, সবসময় তুমি রাগ করো। আমাদের এখানে কি হয় জানো, মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে এলে বর গিয়ে রাগ ভাঙায়, নিয়ে যেতে আসে। কিন্তু আমার বেলায় তুমি তো গেলে না, একটা ফোন দিয়েও খবর নিলে না। তুমি কি আদতেও আমায় ভালোবাসো? ত্রিনয় পেছন থেকে জড়িয়ে ধরলো, কাঁধে থুতনি রেখে বলল, তোমার মান আমি যে কোনো সময় ভাঙতে পারবো। আমি চাইলেই আজ ওখানে যেতে পারতাম, কিন্তু আমার সাথে ফিরে এলে তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকতো। তুমি ঠিকমতো ফুপির সামনে, আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আমার স্ত্রী কোনো রকম অস্বস্তিতে পড়ুক, তা আমি চাই না। ফুপু নিজে গিয়ে এনেছে তোমায়। তোমার সম্মত বুঝতে পারছো তুমি? আফরোজা, তুমি বোকা না। তন্নি সবটা বুঝলো, নাক টেনে জানতে চাইলো, তাহলে বলো, তুমি আমার উপর রেগে নেই? সত্যিই রেগে নেই। ঘুমাবে? মাত্রই তো ঘুমালাম। এই শোনো, বলো। আজকে চাঁদ দেখতে যাবে, কত সুন্দর চাঁদ উঠেছে। ত্রিনয় বলল, আচ্ছা চলো, কোথায় যাবে? ওরা দুজন প্রথমবারের মতো হাঁটতে বের হলো। ভীষণ গভীর রাত তখন। গলিটা পার হতে গিয়ে তন্নি দেখলো সত্যি সত্যি কতগুলো জোনাকি পোকা। কি সুন্দর সবুজ আলো চারপাশে। অনেকগুলো লাইট নিভে গেছে ততক্ষণে। আধার গলি কেবল চাঁদের রূপলি আলোয় আলোকিত হয়ে আছে। ওরা প্রথমে শোলাকিয়া মাঠ পেরোলো, তারপর এলো গুরুদোয়ালের সামনে। তন্নির আবদার মুক্ত মঞ্চে যাবে। কলেজের আশেপাশেও সব নীরব। নরসন্ধ্যার জলের ওপর কচুরিপানা ভেসেছে। সাদা ব্রিজগুলো দেখতে ভয়ানক। তন্নি গিয়ে লোহার শিক আঁকড়ে সেখানে দাঁড়ালো। এত সুন্দর আশপাশ দেখে পুনরায় তার কান্না পাচ্ছে। ত্রিনয় দাঁড়ালো, ওকে আগলে ধরে। সম্পূর্ণ গোলাকার জায়গাটা খালি। পাশের রাস্তায় কতগুলো কুকুর রাস্তার ধুলো বালিতে গড়াগড়ি খেয়ে ঘুমোচ্ছে, কয়েকটা আবার জেগে আছে। তার মধ্যে দু একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠেছে। তন্নির হাতটা শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়েছে, ভীষণ গভীর বাঁধনে। কুকুরের নিদারুণ আর্ত চিৎকার কানে এলে সে আরেকটু ঘেঁষে আসে নিজের স্বামীর দিকে। তারপর একদিনে তাকিয়ে থাকে গোলাকার চাঁদটার দিকে। ত্রিনয় তাকিয়ে ওর দিকে। তন্নি চাঁদ দেখতে দেখতে জিজ্ঞেস করে, কি দেখছো? আমার চাঁদকে। হঠাৎ করে বাতাস শুরু হয়। গায়ের আঁচলটা বিছিয়ে পড়ে রেলিংয়ের ওপর। তন্নি আলতো হেসে বুকে কিল বসায়। এসব পুরনো ডায়লগ, নতুন কিছু বলো, কি দেখছো? তন্নি ভীষণ আগ্রহ নিয়ে লোকটার দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। হাতের বাঁধনটা আরেকটু শক্ত হলে হুট করে ওর ওষ্ঠের ওপর শব্দ করে চুমু খায় ত্রিনয়। তন্নি চমকে উঠল, নড়ে চড়ে উঠল। তার নড়ভরে দেহটা ত্রিনয় আরেকটু আগলে ধরল। গভীর স্বরে বলল, আমার বউকে দেখে
আমার জীবন সঙ্গিনীকে। তারপরের এলোমেলো বাতাসের তোপ তন্নির মনে প্রাণে আলোড়ন তোলে, গোটা শরীর শিরশির করে। লজ্জায় কপলে এক গুচ্ছ কৃষ্ণচূড়া নামিয়ে হড়বড় করে। সে একান্তভাবে চাঁদটাকে জিজ্ঞেস করে, ওর মুখে বউ ডাক এত আদুরে কেন? কেন সে ডাক শুনলে জীবন বাঁচতে চাওয়ার ইচ্ছেটা আরো দ্বিগুণ হয়ে যায়? কেবল স্বামী স্ত্রী বলেই নাকি অপ্রত্যাশিত, না বলা এবং হতে না পারা প্রেমিক প্রেমিকা বলে? রাত বেড়েতে তন্নি বোকার মতো বসে আছে। ঘটনাটা আশ্চর্যজনক বটে। সেই কবে কোন দিন বলেছিল ওর রেশমি চুড়ি পছন্দ। ত্রিনয় কোথা খুঁজে খুঁজে 26 জোড়া রেশমি চুড়ি এনেছে। এতগুলো চুড়ি একসাথে দেখে তন্নি অবাক হয়েছে বারবার। লোকটা অর্ধ পাগল নাকি? এত চুড়ি দিয়ে সে কি করবে কি? একটা কালারও বাদ দেয়নি বোধ হয়। তন্নি তো সবগুলো রঙের নামই জানে না। সাথে চুড়ি রাখার একটা আলনাও এনেছে। সে খুশির সাথে সাথে হতভাগ স্তব্ধ। ত্রিনয় মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে গোসল করে। আজ কলেজ থেকে আর বাড়িতে আসেনি, এসেছে একদম রাতে। এই যে এখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তন্নি বিছানায় বসে চুড়িগুলো দেখছে আর গুছিয়ে রাখছে। শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। ত্রিনয় বেরিয়েছে। সদ্য শাওয়ার নেওয়া উদম শরীর, কালো রঙের একটা ট্রাউজার পরনে, শুধু বুকের উপর কুচকুচে কালো কতগুলো পশম তখনও ভিজে আছে। সম্পূর্ণ শরীরে ফোঁটা ফোঁটা জল। সে চুলে তোয়ালে চালাতে চালাতে এগিয়ে এলো। তারপর গলায় শব্দ করে বলল, চোখ সরাও, কখনো দেখোনি এর আগে? তন্নি সম্ভিত পেয়ে লজ্জা পেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো, জামাই হ্যান্ডসাম হলে যা হয়। ত্রিনয় জিজ্ঞেস করলো, কি বললে? তন্নি দাঁত বের করে হাসলো। তোমাকে একদম শাহরুখ খানের মতো দেখায় আমার সুদর্শন জামাই। ত্রিনয় চোখ ছোট ছোট করলো। কাবার থেকে টি শার্ট নিয়ে পরতে পরতে বলল, আর তোমাকে রিনা খানের মতো। কত সুন্দর প্রশংসা করলাম, বেটা বলে কি? তারপর জিজ্ঞেস করলো, মার্কেট তুলে এনেছো? ত্রিনয় সোফায় বসলো। ফোন উন্মুক্ত করতে করতে জবাব দিল, মার্কেটে গেলে পাগল হয়ে যেতে। হোসেনপুর গিয়েছিলাম একটা কাজে, ওখানে পেলাম। কয়েকদিন পর বায়না করার চেয়ে সবগুলো একেবারে এনে দিলাম। আর কিছু চাই? তন্নি চুরি সহ আলনাটা নিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে ঠিকঠাক রাখতে রাখতে বলল, চুড়ি কি আমি নিয়েছিলাম? সবগুলোর সাথে ম্যাচ করে শাড়ি এনে দিবে। এইগুলো আমার খুব পছন্দ হয়েছে। তন্নি লম্বা চুলগুলো সম্পূর্ণ খোলা তখন, হাঁটুর নিচ অবধি কালো চুলগুলো। ত্রিনয় সোফা থেকে এক ধ্যানে দেখলো। কি খুঁজে পেল কে জানে। সে আর উত্তর দিল না। দীঘল কালো কেশগুলো ওর মনোযোগ কেড়ে নিল। পুরোটা ক্ষণ সে কেবল ওর চুলগুলোই দেখে গেল। পুরুষ বোধ হয় তার শখের নারী লম্বা চুল সব থেকে বেশি পছন্দ করে। ত্রিনয়ের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান। বৈশাখ চলে গেছে সেই কবে। এখন ওদের অনুষ্ঠান করতে মন চাইছে। কলেজের টিচাররা নিজেদের স্ত্রী সহ যাবে, তন্নি কেউ যেতে হবে। তন্নি অবশ্য যেতে চাইছে না। লোক সমাগমের মধ্যে এসে কি করবে? ত্রিনয়ের কথাবার্তার গ্যারাকলে পড়ে রাজি হয়েছে সে। রেডি হতে হবে। ত্রিনয় তৈরি হয়েছে। সে নিজের চুল সেট করছে। তন্নি পেছন থেকে ডাকলো, এই মাস্টার। ত্রিনয় তাকালো ঘাড় ঘুরিয়ে। তন্নি দুই হাতে দুইটা শাড়ি দেখিয়ে জানতে চাইলো, কোনটা পরবো? ত্রিনয় নিজের দিকে তাকালো। তার পরনে কালো শার্ট, সাদা প্যান্ট। সে বলল, কালোটা পড়ো। তন্নি পুনরায় ডাক দেওয়ার আগেই আবারও বলল। ওর মুখটা চুপসে গেল। মিনমিন করে বলল, কিভাবে বুঝলো এটার জন্যই ডাকবো? সে শাড়িটা পরে তৈরি হলো। সেদিনের মতো খোপায় আর্টিফিশিয়াল গাজরা দিল। হাত ভর্তি সাদা চুড়ি। দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে এলো। কলেজের বড়রা থাকবে বলে অনুষ্ঠান শুরু হবে 2টো থেকে। তন্নি দেরি করেছে বেশি। মেয়েজাত তো, সাজতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তন্নি ফের ডাক দিল, ও মাস্টার। ত্রিনয়ের সম্পূর্ণ শরীর রাগে জ্বলে যাচ্ছে। একটা মানুষ ঠিক কতক্ষণ সহ্য করতে পারে? ঠিক কতক্ষণ? সেই কখন থেকে কলেজ থেকে কল আসছে। ওর এক সম্বোধন শুনে নিজের মাথা ফাটিয়ে ফেলতে মন চাইছে। ত্রিনয় ধমকে উঠল, কি সমস্যা?
তন্নি কেঁপে উঠল। সাজগোজ কমপ্লিট। সে হাতে থাকা দুলটা দেখিয়ে মিনমিন করলো, পরিয়ে দাও। বইয়ের সৌন্দর্য দেখার সময় নেই। ত্রিনয় ধূপধাপ এগিয়ে গিয়ে দুলটা হাতে নিল। কানে পরিয়ে হুকটা এত জোরে চেপে ধরলো, তন্নি চিৎকার ছুড়ল। মাগো আসতে। ত্রিনয় মুখ চেপে ধরলো। কিসব অশ্লীল শব্দ! ওকে আর একটা কথা বলতে দেয়া হলো না। ত্রিনয় নিজের সাথে তাকে চিপকে ধরে বের হলো। তন্নির শরীরের হাড় গোড়গুলো বোধ হয় জায়গা থেকে নড়ে গেল। উফ বাবা, গন্ডার একটা! সেখানে গিয়ে ওরা পৌঁছালো ঠিক 1:25 মিনিটে। গান বাজনা শুরু হয়েছে। স্টেজে কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, বেশ সুন্দর সুর। টিচারদের মধ্যে কাপলদের মধ্যে মনে হলো ত্রিনয় তন্নি। বর পরেছে কালো শার্ট সাদা প্যান্ট, বউ পরেছে কালো শাড়ি সাদা ব্লাউজ। ত্রিনয়ের বাঁ হাতের কবজিতে ঘড়ি, হাতটা পকেটে ঢুকিয়ে রাখা। তন্নিকে সবাই বেশ প্রশংসা করলো। অন্যান্য স্যারের বউদের সাথে তাকে বসিয়ে ত্রিনয় সবার সাথে গিয়ে দাঁড়ালো, কথাবার্তা বলতে শুরু করলো। তন্নির দিকে কয়েকবার তাকিয়েছে আর চোখে। বেশ বড় কলেজ মাঠ। তন্নি সবার সাথে কথা বলার ফাঁকে এদিক ওদিক তাকালো। রাত পর্যন্ত চলবে সব। সে এর আগে কখনো এত বড় কলেজ দেখেনি। জুই বোধ হয় এখানে পড়ে না। জুইয়ের কলেজে ছেলেরা নেই, তন্নি শুনেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে এদিক ওদিক দেখতে লাগলো। বিকেল শেষ হয়ে যাচ্ছে প্রায়। আকাশটা কমলা রং ধারণ করেছে। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে এলো খুবই নির্জন একটা জায়গায়। এখানে লোক সমাগম নেই। সে সম্বিত ফিরে পেল প্রায় আধ ঘন্টা পর। তারপর চমকে উঠল। কোথায় এসেছে এটা? এখান থেকে স্টেজটা দেখা যাচ্ছে। সে যেতে পারবে অবশ্য, সময়ের তো খেয়াল নেই। রাত হয়ে গেছে বোধহয়। কয়েকটা গাছের পাতা নড়ে উঠল তখন। তন্নি ভয় পেয়ে গুটিয়ে যায়। সে যেতে পারবে জেনেও সেখান থেকে গেল না। এতক্ষণে নিশ্চয় ত্রিনয় ওকে খুঁজতে শুরু করেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো। দেখা যাবে দুজন দুজনকে খুঁজতে গিয়ে কাউকেই পেল না। তন্নির হাতে ফোন নেই। নিস্তব্ধতা বাড়তেই ওর শ্বাস আটকে এলো। ভয়ে মেয়েটা জমে গেল প্রায়। পড়েছে আরো কালো শাড়ি। অন্ধকারের জন্য তো দেখাই যাচ্ছে না। ধ্যাত, সময় কাটলো আর কতক্ষণ! পুরোপুরি রাত হয়নি এখনো। একটা ধূপধাপ পায়ের শব্দ হলো তখন। তন্নি সেকেন্ডের ব্যবধানে পিছু ফিরল। টের পেল একটা সুঠাম দেহি লম্বা পুরুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ভীষণ মজবুত করে। তন্নির পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। দম আটকে এলো। সে বুঝতে পারছে না এত পাগল হওয়ার কি আছে। ত্রিনয় ওর ঘাড়ে মুখ গুজে রেখেছে। তন্নি পিঠে হাত রাখলো। ত্রিনয় জিজ্ঞেস করলো ব্যস্ত গলায়, ঠিক আছো তুমি আফরোজা? হয় না তো কিছু তোমার? কোথায় ছিলে বলো? কত জায়গায় খুঁজেছি, একবার বলবে তো ভয় পেয়েছিলে? এ মা, তন্নির কান্না পাচ্ছে কেন? এতক্ষণ তো দিব্যি দাঁড়িয়েছিল। ওর চোখগুলো পিটপিট করছে। ত্রিনয় তাকে কিছু বলতে দিল না। ছেড়ে দিয়ে ওর হাত আঁকড়ে ধরলো শক্ত করে। কল বাজছে সে। তন্নিকে নিয়ে হাঁটতে হাঁটতে রিসিভ করলো সেটা। ইয়েস স্যার। কোথায় আছো? আমি বাড়ি যাচ্ছি স্যার। হোয়াট? কলেজের জুনিয়র শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হতো। তোমার ব্যবহার শিক্ষক কৌশলে অভিভূত হয়ে শিক্ষার্থীরা তোমার জন্য ছোটোখাটো অ্যাওয়ার্ড রেখেছে। তুমি চলে যাচ্ছ কেন হুট করে? সরি স্যার, আপনাকে ইনফর্ম করতে পারিনি। আমার সাথের জন কিছুটা অসুস্থ। উনি শুধালেন। সাথের জনকে? ত্রিনয় তন্নিকে নিয়ে এগোতে এগোতে উত্তর দিল। শি ইজ মাই বেটার হাফ। তন্নি শুনতে পেয়ে বিড়বিড় করলো। বেটার হাফটা আবার কি? ঘরটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। ঝড় আসার পূর্বাভাস। তন্নি বুঝতে পারছে না কিছু। গাড়িতে যখন সে বলল সে একাই ওখানে গিয়েছে, তারপর থেকে ত্রিনয়ের মাথা খারাপ হয়ে আছে। রাগে তার কপালের পাশের রগগুলো নীল হয়ে যাচ্ছে। ঘরে এসেই এক ঝটকায় ওর হাত ছেড়েছে ত্রিনয়। সে একটু দূরে দাঁড়িয়ে মাথার গাছটা গাড়িতেই খুলে রেখেছে। খোপার অবস্থা নাজেহাল। শরীর কুটকুট করছে। ত্রিনয় রাগে চেঁচিয়ে উঠল। তোমাকে এখানে একা একা যাওয়ার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছে? আমি বলিনি এখান থেকে উঠবে না? তন্নি মাথা নামিয়ে নিল। বলেছো?
শুনলো না কেন? অ্যান্সার মি ইডিয়েট। তন্নির মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কাঁপছে। সে চোখ তুললো, নিষ্পাপ কণ্ঠে আওড়ালো, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওখানে কি বাঘ ভালুক ছিল? ত্রিনয়ের রাগ আরেকটু বাড়লো। তন্নি তখনও কিছু বুঝতে পারলো না, আস্তে করে বলল, আমি বুঝিনি, কিন্তু ওখানে বিপদ হওয়ার মতো তো কিছু ছিল না। ত্রিনয় ফের ধমকে উঠল। চুপ, একদম চুপ। অনার্সে পুরো ছেলেটা তোমার থেকে বড় না? কলেজে কি হয় সে সম্পর্কে তোমার ধারণা আছে? কোনো বকেটের হাতে পড়লে? চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। ত্রিনয় পেছনের দেয়ালে মাথা ঠেকিয়ে দিল। তখন কেমন লাগছিল সেটা কেবল সে জানে। লাস্ট ইয়ারের কয়েকটা ছেলে একদম ভালো না। আজ ওদিকটা নীরব। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। ত্রিনয় তেমন কিছুই ভেবেছিল। তন্নি কি করবে ভেবে পেল না। চুপচাপ এগিয়ে গিয়ে ত্রিনয়কে জড়িয়ে ধরল সে। ত্রিনয় চমকে উঠল, কিন্তু ওকে ধরল না। একই রকম শটান দাঁড়িয়ে রইল। তন্নি বুকে নাক মুখ ঘষল বিড়াল ছানার মতো। বাপাশে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমি বুঝতে পারিনি, সরি। ঠোঁট উল্টে বলল সে। ত্রিনয় আর থাকতে পারল না, পুনরায় ওকে জড়িয়ে ধরলো। মাথার মধ্যে স্মৃতিতে ঠোঁট চেপে ধরলো। সরালো না। তন্নি হেসে জিজ্ঞেস করলো, কিসের ভয় পাচ্ছিলে? কিছু হয়ে গেলে মইনুল ইসলামকে কৈফিয়ত দিতে হবে, এটার ভয়? ত্রিনয় ঠোঁট সরালো। আরেকটা তুমি পাওয়ার ভয়। আরেকটা আমি? তন্নি বুক থেকে সরে এলো, বিস্ময় নিয়ে বলল, আমি না থাকলে তুমি আরেকটা বিয়ে করবে? ত্রিনয় দায়সারা ভাবে বলল। হ্যাঁ, বোঝানো থাকবো কেন? তন্নি কষ্ট পেয়ে বলল, আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তার কথা শেষ হলো না। ত্রিনয় আটকে দিল। কিন্তু তুমি নেই। আমার মতোই কেন? আমি কেমন? পাগল, ঘাড় তেরা। তন্নি চোখ কুঁচকে নিল। হ্যাঁ, আমি ঘাটতারা না। ত্রিনয় ওকে টেনে নিজের কাছে আনলো, বলল, সেটাই তো, তুমি আমার বাধ্য বউ বটে। এরকম বাধ্য বউ কোথায় পাবো? হ্যাঁ, তন্নি অবশ্যই ত্রিনয়ের বাধ্য বউ। সে কখনো ত্রিনয়ের অবাধ্য হয়নি। ভালো খারাপ সবকিছু নিশ্চুপে মেনেছে। তন্নি তাই খুশি হয়ে গেল। আমার মতো বউ পাবেই না, বিয়ে করার চান্সও নেই। ত্রিনয় ওকে ঘুরিয়ে মাথার খোপাটা খুলে ফেললো। লম্বা চুলগুলো সেদিনের মতো গলায় পেঁচিয়ে ধরলো। জিজ্ঞেস করলো, মেরে ফেলি? তন্নি বিরক্ত হলো। চুলে কি পেয়েছো? চুল কেটে ফেলবো। তাহলে নিশ্চিত মেরে ফেলবো। কেন? চুল তো আমার। তোমার না, আমার। তন্নি ফের জিজ্ঞেস করলো, কারণ? ত্রিনয় চুলের ভাঁজে নিজের মুখ গুজে দিল। বড় করে শ্বাস টানলো। মাদক মেশানো নেশালো কণ্ঠে বলল, তোমার চুল আমার পছন্দ ভীষণ। তোমার খোপা আমার দেখে পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি। তন্নি চুপচাপ মুগ্ধ হয়, তারপর অবাক হয়ে প্রশ্ন করে, এই তুমি নেশা করেছো? মদ খেয়েছো তুমি? ত্রিনয় ওকে নিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়লো। চোখ দুটো ঘোলা লাল। তন্নি ভয় পেল। তোমার চোখ লাল কেন? ভালোভাবে তাকাও। ত্রিনয় আধো চোখেই তাকিয়ে থেকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ত্রিনয়কে ভয়ে ফেলার শাস্তির স্বরূপ তন্নি সেদিন কতগুলো আদুরে চিহ্ন পেল শরীরে। ফের প্রথম রাতের মতো সারা রাত নির্ঘুম কাটল তার। উন্মাদ বরকে সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেলেও সে মানিয়ে নিল। জ্যোৎস্নার আলোর একটা সুখী পরিবারে সে ওর দের গোড়ায় দাঁড়ালো। তন্নি স্বামীর মাথা বুকে নিয়ে চোখ বুঝলো। বিয়ের এত মাস পর তন্নি এই প্রথম অসুস্থ হয়েছে। ওর শরীরটা আজকাল ভালো যায় না। মাথা ঘোরা, বমি, জ্বর লেগেই থাকে। একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা, কাশি, গলা ব্যথা। খেতে পারছে না কিছু। আজ তার শরীরটা অতি মাত্রায় খারাপ। কোনোভাবেই কিছু খেতে পারছে না। সব উগলে দিচ্ছে বমির সাথে। বিছানায় শুয়ে আছে মূর্তির মতো। ত্রিনয় বসেছে পাশে। কলেজে যাবে না আজ। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। মেয়েটা এমন এক পাগল, ডাক্তারের কাছে যাবে না। অসুখ কিভাবে ভালো হবে? ত্রিনয় দুশ্চিন্তায় মাথা চেপে রেখেছে। তন্নি হুট করে ফের দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। পেছন পেছন ত্রিনয় নিজেও গেল। বমি করার সময় পেট চেপে ধরলো। তন্নি ক্লান্ত শরীর ত্রিনয়ের উপর ছেড়ে দিল। ওকে নিজের শরীরে হেলান দিয়ে ত্রিনয় মুখটা মুছে দিল। গালে মৃদু থাপড়িয়ে পড়ল, আফরোজা, চলো ডাক্তারের কাছে। তন্নি মাথা নাড়ল। গলা জড়িয়ে ধরলো ত্রিনয়ের। না, আমি ট্যাবলেট গিলতে পারি না। এর ছাড়াও আর ওষুধ আছে, চলো তুমি।
তন্নি জানে ত্রিনয় ওকে ছাড়বে না, সে মেনে নিল। মৃদু স্বরে বলল, আচ্ছা, কিন্তু এখন না, বিকেলে যাব। বোকা। আমি কিন্তু এবার কাঁদবো। ত্রিনয় কোলে তুলে নিল ওকে, হাঁটতে হাঁটতে বলল। আচ্ছা আচ্ছা। ওকে সোফায় বসিয়ে তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো সে। মেয়েটা এক চোট হকচকিয়ে উঠল। এই পাশে বসো, নিচে কেন বসছো? ত্রিনয় ওর গালে হাত রাখলো, সেখানে আঙুল বুলিয়ে দিল ধীরে ধীরে। সমস্যা নেই, আমি কিছু বুঝতে পারছি না। অসুখ বিসুখের সাথে আমি তেমন পরিচিত না, তোমার যত্ন কিভাবে করব? কণ্ঠে অসহায়ত্ব তার। তন্নি ফিক করে হেসে উঠল। পাগল লোক, কলেজ যাবে না? ত্রিনয় হাসে না। আজকে তন্নির হাসি ওর বুকের ব্যথা বাড়িয়ে দেয়। অসুস্থ তন্নিকে ভালো লাগছে না, চোখের নিচে এক গাদা কালি পড়েছে, মুখটা মলিন। সে তন্নির হাত আঁকড়ে ধরলো, চিকন সোনালি চুড়িটা মনোযোগ দিয়ে ঘোরাতে লাগলো হাতেই। সেখানে তাকিয়ে থেকেই উত্তর দিল, না, তোমাকে ডাক্তার দেখিয়ে তারপর কাল থেকে যাব। তন্নি চোখ বুজে রাখলো, ঘরদোর সব ঘুরছে ভূমিকম্পের মতো। ত্রিনয়ের ফোন বাজছে, সে উঠে গিয়ে ফোন রিসিভ করলো। কথাবার্তা তন্নি শুনতে পাচ্ছে। জরুরি ভিত্তিতে কলেজে যেতে হবে। ত্রিনয় কথা শেষ করেই শার্ট পাল্টে নিল। তন্নি দেখছে এক ধ্যানে। কয়েক মুহূর্তের ব্যবধানে তড়িঘড়ি তৈরি হলো সে। মেয়েটার কাছে এগিয়ে এসে পুরো গাঢ় চুমু খেলো কপালে, নাকে নাক ঘষে বলল, আমি চলে আসবো। হ্যাঁ, বিকেলে ডাক্তার কাছে যাব। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ আমার। তন্নি ঠোঁট এলিয়ে মাথা নাড়ল। সাবধানে যাবে। ত্রিনয় বের হয়ে বাইরে এলো। জুই খাচ্ছে তখন। সে ডাক দিল, জুই জবাব দেয়, বলো, কলেজ যাবে? তুমি কোথায় যাচ্ছ? ত্রিনয় হাত ঘড়ি দেখে বলল, ইমিডিয়েট যেতে হবে। জুই মুখের খাবার শেষ করলো। তুমি না বললে যাবে না, ভাবি অসুস্থ। আচ্ছা, তাহলে আমি যাব না। ত্রিনয় কয়েক পা এগিয়ে এলো, রোজিনার হাত ধরলো। একটু খেয়াল রেখো আম্মু। পাগল ছেলে। ত্রিনয় বের হয়ে গেলে উনি থালায় খাবার নিলেন। তন্নির কাছে এসে ওকে টেনে তুললেন। তন্নি না করছে বারবার। খাবো না আম্মা। চুপ, বেশি কথা না খেলে শরীরে জোর পাবি। খাওয়ার উপরে কোনো ওষুধ আছে? খা মা, কয়েকটা আমি খাইয়ে দিচ্ছি। তন্নি না করতে পারে না। রোজিনা বেশ যত্ন করে ওকে খাইয়ে দিলেন। মুখটা মুছে দিয়ে বললেন, চলো আমার সাথে ডাক্তারের কাছে। তোমার ছেলে নিয়ে যাবে বলেছে। উনি মিটিমিটি হাসলেন। তুই আমার সাথে আয়। হুম, একটা কথাও না। জামাই কি শাশুড়ির থেকে বেশি? আমার সাথে গেলে ত্রিনয় কিছু বলবে না। চলো। তন্নি রেডি হলো একটু। জুই মাথাটা আছড়ে দিয়েছে। জবা গেছে স্কুলে। ওরা 11টার দিকে ডাক্তারের কাছে এলো। বিয়ের কয়দিন? ডাক্তার ফাতেমা ঈশিতা কয়েকটা পরীক্ষা দিয়েছিল তাকে। ইউরিন পরীক্ষা, রক্ত পরীক্ষা, রিপোর্ট এলো এই তো কিছুক্ষণ। তন্নি রোজিনার দিকে তাকালো, উত্তর দিল, কয়েকদিন হলো, বছর পেরিয়েছে, 13 মাস শেষের দিকে। ফাতেমা ঈশিতা রোজিনাকে জিজ্ঞেস করলেন। আপনি বুঝতে পারেননি? রোজিনা হেসে ফেললেন। হ্যাঁ, বুঝিয়েছি বলেই তো উল্টাপাল্টা ওষুধ খেতে দেই না। তন্নি বোকার মতো জিজ্ঞেস করে, কি হয়েছে আমার? পিরিয়ড মিস হয়ে গেছে তোমার? মেয়েটা সায় জানায়। হ্যাঁ, এ মাসে হয়নি, আর আরেকবারের তারিখ কাছাকাছি। ফাতেমা ওর হাতের উপর হাত রাখলেন, আলতো কণ্ঠে অভিনন্দন জানালেন। তুমি প্রেগনেন্ট? তন্নি চমকে উঠল, ওর গলা কাঁপছে। প্রেগনেন্ট? মা হতে চলেছো তুমি। এখন আর একা নও, পেটে কিন্তু আরেকজন আছে। তন্নির শরীর অবশ হয়ে এসেছে, ভার ভার লাগছে। তার ডান হাতটা অজান্তে গিয়ে পেটে পৌঁছালো। হাত পায়ের কাঁপুনি বাড়লো, শরীরটা শিরশির করে উঠল। সে পাশে তাকালো, রোজিনা কেমন হাসছেন, উনিও মাথা দোলালেন। তন্নি কেঁদে উঠল শব্দ করে, তারপর শাশুড়িকে জড়িয়ে ধরলো। রোজিনা পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদে না মা, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। তন্নির ছোট্ট শরীর তখনও থরথর করছে, গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। ছোট্ট একটা পেটের মধ্যে আরেকটা প্রাণ।
তার কেমন হাঁসফাঁস লাগে, অস্থির অস্থির বুকটা খালি হয়ে যায় ত্রিনয়ের জন্য। আসার পথে রোজিনা কল করে বেআইনকে জানিয়েছেন সবাই দারুণ খুশি হয়েছে। তন্নি ওনার ফোনটা চাইলো। আম্মা, তোমার ফোনটা একটু দেবে? দেওয়ার পর সেটা নিয়ে নিজের রুমে এলো সে। সারা রাস্তা রোজিনার সাথে আর মায়ের সাথে আলাপ করতে করতে তার ভয় কমেছে, এখন খুশি খুশি লাগছে। তন্নি ফের আসমার ফোনে কল দিয়ে নূরজাহানকে দিতে বলল। নূরজাহান ওপাশ থেকে জিজ্ঞেস করলেন, কি শুনতাম? হ্যাঁ, তোমার বাচ্চা হবে। নূরজাহান হাসলেন। আমার না মাগি, তোর। তারপর আস্তে করে শ্বাস ছাড়লেন। আল্লাহর রহমতে করছে। আমি কত নামাজ পড়ছি। তন্নি অবাক হয়। কেন এভাবে কেন বলছো সুন্দরী? মেয়ে মানুষের বিয়ের সাথে বাচ্চা হওয়ার ভালা, তুই কি বুঝবি? কত মানুষের কত কিছু কয়। তন্নি মুখ ঝামটি দিল। বেশি দিন তো হয়নি। বছর গেছে গা, তাও বেশি দিন হয় নাই। মাগি, তুই ওষুধ খাইছিলি? তন্নি মিনমিন করলো। তোমরা সবাই বলার পর খেতে চাইনি। তোমাদের জামাই খাইয়েছে, আমি নাকি ছোট? নূরজাহান বসে পড়ে পিড়িতে, নাটক করে বলেন, ওরে আদর রে, ছোট ছোট 14 বছরে বাচ্চা হয়েছিল আমার, তুমিই খালি ছোট। হ্যাঁ, তোমাদের কোনে এখন আমি আমার জামাইয়ের বিরুদ্ধে যাই, তাই না? যাইস না, তোরে যাইতে কইছে কেটাই? মিলেমিশে থাকবো, সাবধানে চলিস। তন্নি সন্দেহী গলায় প্রশ্ন করে, একটা কথা কও বুড়ি, আমার ক্লাসের রবিউল, ওর কথা তোমার নাচ জামাই জানলো কেমনে? নূরজাহান সতর্ক হলেন। তোরে এটা নিয়ে কিছু কইছে? না, তোমার নাচ জামাই আমার বিশ্বাস করে। তুমি বলেছো নাকি সেটা বলো। ওপাশে চুপ। তন্নি মুচকি হাসে। ওহো, বুঝলাম, কিন্তু বললে কখন? তোমরা দুজন আমাকে ফাঁকি দিয়ে সত্যি সত্যি সংসার করছো না তো? নূরজাহান গম্ভীর গলায় বললেন, হ, তোর কোনো সমস্যা? সমস্যা তো আমারই, আমার জামাই। আমার জামাই? আমার জামাই গুলে খা আমার জামাই রে। তন্নি হাসতে হাসতে কল কেটে দিল। দুপুর শেষ হয়েছে। ত্রিনয় ফিরবে কিছুক্ষণ পর, এখনো জানে না। আচ্ছা, ত্রিনয় কি খুশি হবে? তন্নি কল দিল ত্রিনয়ের নাম্বারে, চতুর্থবারে রিসিভ হলো। হ্যাঁ আম্মু, বলো তাড়াতাড়ি, আমি একটু ব্যস্ত। আফরোজের শরীর কেমন? তন্নি দাঁতে নখ কামড়ে বলল। আফরোজার শুধু টক খেতে মন চায়। কয়েক সেকেন্ড লাগলো ত্রিনয়ের, তারপর ফোনের অপর পাশে একটা শ্বাস ফেলার শব্দ হলো। তুমি? শরীর কেমন এখন তোমার? ভালো না গো। আমি একটু পর আসছি আফরোজা, এখন একটু ব্যস্ত আছি, শুয়ে থাকো একটু লক্ষ্মী। তন্নি বরফের ন্যায় গলে গেল। আসার সময় মিষ্টি নিয়ে আসবে। ত্রিনয় কথা পেঁচালো না। আচ্ছা। আর হ্যাঁ, আচার আনবে। বুঝেছি বুঝেছি, সব আনবো। বলেই ত্রিনয় কল কাটলো। তন্নি ফোনটার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বোঝে না। বোকা কোথাকার। সে ব্যালকনি দিয়ে বাইরে তাকালো। কয়েকটা দালান পার করে একটা 3তলা বিল্ডিং। ওটা ত্রিনয়ের চাচা। তন্নি পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর ফোনটা ফের বেজে উঠল। তন্নি হেসে ফেলল। ওপাশ থেকে একটা অস্থির কণ্ঠ ভেসে এলো। আফরোজা, আফরোজা, তুমি তুমি ত্রিনয় কথা শেষ করতে পারছে না, আটকে আসছে গলায়। তন্নি এক হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে আহ্লাদিক হলো। জড়ানো গলায় কেঁদে কেঁদে বলল, আমাদের বাবু হবে। কি সুন্দর, কি মিষ্টি মুহূর্ত। ত্রিনয় বুকে হাত চেপে ধরল। তার শক্তপোক্ত শরীরটা অবশ হয়ে এলো। সে এক হাতে চুলগুলো পিছনে ঠেলে দিল, তারপর তন্নিকে বোঝালো, কাঁদে না, আমি আসছি। তোমার কিছু লাগবে? কি চাও বলো। কিছু লাগবে না, তুমি এসো জলদি। বাবু ওর আব্বুকে মিস করছে। আব্বু? কি কঠিন একটা শব্দ, কি ভয়াবহ অর্থপূর্ণ একটা শব্দ। ত্রিনয়ের বুক জড়িয়ে যায়। আরেকটা নতুন প্রাণের দায়িত্ব কাঁধে বর্তালো। সে কিছুটা ভয় পায়, ঘাবড়ে যায় একটু। স্টিয়ারিং এর রাখা তার হাতটা তন্নির শরীরের মতো থরথরিয়ে কেঁপে ওঠে। নতুন সুখে, নতুন প্রাপ্তিতে ভরে যায় তাদের ছোট্ট আকাশ, প্রেমের বাতাস আর নিজেদের একান্ত পৃথিবী। তন্নি তখন শুয়ে আছে ত্রিনয়ের বুকে। ত্রিনয় খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে রেখেছে, বাম হাতটা তন্নির চুলের ভাঁজে। ওর পেট একটু একটু ফুলেছে, গালগুলোতে মাংস হয়েছে, শরীরেরও বেশ উন্নতি। দিন দিন মেয়ের সৌন্দর্য বাড়ছে। ত্রিনয়
সেদিন নূরজাহানকে বলল সেটা। উনি বলেছেন পেটে মেয়ে থাকলে মায়েরা সুন্দর হয়। ছোটখাটো পেটটায় ওকে কি ভীষণ আদরে দেখায়। তন্নি ত্রিনয়ের বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমি কিন্তু বাড়ি চলে যাব আম্মার কাছে। ত্রিনয়ের হাতটা একটু থামে, ফের চলতে শুরু করে। মাকে এখানে নিয়ে আসবো, ওখানে যেতে হবে না, এখান থেকে হাসপাতাল কাছে আছে। তন্নি মাথা তুলে জিজ্ঞেস করলো, হসপিটালে কি কাজ? প্রয়োজন পড়লে বিপদ কি বলকে আসে? যদি সিজার। তন্নি দ্রুত হাতে মুখ চেপে ধরলো। চুপ, মুখ থেকে বিষ বের হয় শুধু। আমার বাবু বাড়িতেই হবে। ত্রিনয় ওর হাতের তালুতে চুমু খেলো। তন্নি সরিয়ে নেয় হাতটা, তারপর আবারও বুকে মাথা রাখে। আচ্ছা একটা কথা বলো তো, একটা জলজ্যান্ত মানুষের পেট কাটা হয়, তাহলে সে বাঁচে কি করে? ইঞ্জেকশন দিয়ে নেয় আগে, ব্যথা পাওয়া যায় না। তন্নি সে কথার ঘোর বিরোধিতা করলো। তারপর তো সারা জীবন ভুগতে হয়। আমি জানি এতটুকু। আমার না মাঝে মধ্যে ভয় করে জানো। ত্রিনয় জিজ্ঞেস করলো, কিসের ভয়? আমি যদি মারা যাই। ত্রিনয় এবারে ওর মুখ চেপে ধরলো, মাথা নাড়িয়ে বোঝালো। এভাবে বলতে নেই। তন্নি তবুও বলল, আমি না থাকলে আমার বাবুকে তুমি অনেক আদর করবে, ঠিক আছে? যদি পেট কাটতে হয়। আল্লাহ। ত্রিনয় মাথার উপরিভাগে ঠোঁট বসালো। হ্যাঁ পেট কাটবে আমার, তুমি থাকলে কি? ত্রিনয় ওর মুখটা হাতের আজলায় তুললো, কপালে, গালে, থুতনিতে, ঠোঁটে একে একে পুরো মুখে চুমু খেলো। বাম গালে বহুক্ষণ ঠোঁট চেপেই রাখলো। টি শার্টের কলারটা তন্নির হাতের মুঠোয়, চোখ দুটো বন্ধ করে রাখা। ওকে ওর স্বামী আস্তে করে আশ্বাস দিল। কিচ্ছু হবে না, কাঁদে না আফরোজা। তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে। আমি তোমাকে ছাড়া মোটেই থাকতে পারবো না। মানুষ অভ্যাসের দাস, আর আমার একান্ত অভ্যাস যে তুমি কেবল। তুমি আমায় কোনোদিন ভালোবাসি বলনি। এই যে বললাম, ভালোবাসি ভালোবাসি। তন্নি ডুকরে কেঁদে উঠল। খুব 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 শক্ত করে জড়িয়ে ধরলো লোকটাকে। বিবাহ ভিত্তিক ওদের ভালোবাসা, কি ভীষণ মিষ্টি সুন্দর তার সুর, ভালোবাসার সুর, কি গভীর তাদের টান। কাছে থাকলে দূরে থাকলেও যে ভালোবাসা কমে না কভু, এমন মিষ্টিময় ভালোবাসার স্মরণেই বুঝি রবীন্দ্রনাথ দুটো লাইন লিখেছিলেন বহু বছর আগে। এই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। আগস্ট মাস 2016। সিদ্দিকি বাড়িটা দোতলা এখনো। বাড়ির সামনের গেটের নকশা পাল্টেছে বাড়ির কমলা রংটা। সেসব সেকেলে বর্ণ। দেয়াল জুড়ে এখন অফ হোয়াইট রঙের ছড়াছড়ি। বড় নেম প্লেটে খচিত নাম নিয়াজ মসজিদ ভবন। দেয়াল জুড়ে অপরাজিতার লতা পাতা পেঁচিয়ে উঠেছে, সাদা কাগজে আঁকা শিল্পীর চিত্রের ন্যায়। বাগানের ফুল গাছগুলোতে কোনো ভুল নেই, কেবল পাতা আর পাতা। বাগান বিলাসের বিশাল গাছটা সদর গেটের উপর বিস্তৃত লাভ করেছে। গোলাপি ফুলের থোকা সেখানে জমাট বাঁধা। হাওয়ায় দোল খাচ্ছে ফুলের পাতলা পাপড়িগুলো। দূর থেকে দেখলে মনে হয় এক খণ্ড আকাশ বুঝি নেমেছে সেথায়। সে রাজকীয় বাড়ির দোতলায় শেষ কোণে একটা বিশাল ঘর আছে। বাড়ির একমাত্র নেতাজির ঘর, যার ভেতরে নকশা বড্ড সুনিপুণ, হাতে সাজিয়েছে এক গৃহিণী। অগোছালো এলোমেলো এক গৃহবধূর বাস সেখানে, যে স্বামীর কাছে দীর্ঘ বছর আগে একখানা সংসার চেয়েছিল, একটা সোনায় মোড়ানো সোনালী ঘর চেয়েছিল। উহু, ধন সম্পদ মোটেই না। গৃহবধূর চাওয়া পাওয়ায় কভু ধন সম্পদ ছিল না। সে চেয়েছিল স্বামীর বিরামহীন যত্ন, এক আকাশ ভালোবাসা, আর মুঠো মুঠো সুখ। জানালার সামনে পর্দা ঝুলছে, পাশের সোফাটা খালি তখন। খোলা ব্যালকনি দিয়ে ঘুরমুর করে গরম বাতাসের আনাগোনা চলছে। আয়নার সামনে কতগুলো চুড়ি, পারফিউম, তেলের বোতল, ছোটদের লোশনের বোতল উকি দিচ্ছে। তন্নি তখন বিছানায় বসে খাচ্ছে ছোটদের জিনিস, ডেইরি মিল্ক চকলেট। ত্রিনয় মেয়ের জন্য কিছু আনলে দুটো করে আনে সব। মেয়ের মায়ের স্বভাব ওর জানা আছে। মেয়েটা যে কোথায় আছে বোধহয় দাদির কাছে, তন্নির খেয়াল নেই। দরজার পর্দা তখন একটু একটু করে সরে গেল।
ছোট ছোট হাতে পর্দাটা সরিয়ে ভেতরে এলো একটা জীবন্ত পুতুল। পুতুলের মতোই দেখতে গোলগাল একটা মুখ, সম্পূর্ণ বাবার আদর পেয়েছে। মাথায় গরুর সিংহের মতো দুটি ঝুঁটি, ছোট ফুপি করে দিয়েছেন। তন্নি সেদিকে তাকালো। সকাল তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের হাতের জিনিসটা বুঝতে পেরে ওর ঠোঁট ভেঙে এলো। তারপর হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লো মাটিতে, গলা ছেড়ে কেঁদে উঠল। ও থামাল, তুমি কেঁচো কেন? তন্নি হতভম্ব হলো। হাতের চকলেট দেখিয়ে মেয়েকে মুখ ভেঙচি কাটলো। এটা আমার, তোরটা তুই রাতে খেয়ে ফেলেছিস। সকালের কান্না থামে না। তন্নি সেখান থেকে এগিয়ে আসার আগেই শব্দ করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। ত্রিনয় দ্রুত পায়ে এগিয়ে গেল মেয়ের দিকে। শাওয়ার নিয়ে বের হয়েছে, শরীর ভেজা, টাওয়ালটা কোমরে কোনো মতে জড়িয়েছে বোধহয়। বুকের ওপর পশমগুলো চিকচিক করছে রোদের টুকটাক আলোতে। তন্নি বেহায়ের মতো ঢোক গিলল, তারপর অন্য দিকে তাকালো। মনে কেবল দুষ্ট চিন্তা উকি দেয়। দিন দিন প্রেম বাড়ছে। আহারে, তার হ্যান্ডসাম জামাইটাও বুড়ো হয়ে যাচ্ছে। ইস! ত্রিনয় সকালকে কোলে তুললো ভেজা গায়ে। মেয়েটা তখনও কাঁদছে কেমন। তন্নির খারাপ লাগে, কিন্তু মেয়ে কাঁদবে সে জানতো। কিন্তু একটা চকলেটই তো। ওর বাপের বেশ সামর্থ্য আছে কিনে দেওয়ার। মেয়েকে কোলে নিয়ে সোফায় বসলো সে। জিজ্ঞেস করলো, কাঁদো কেন আম্মু? সকাল ফুপিয়ে উঠে জবাব দিল, তোমার বউ আমার চকলেট খেয়েছে। ত্রিনয়ের হাসি পেল। সে হাসলে মেয়ে আরো কাঁদবে, তাই তন্নিকে চোখ রাঙালো, বলল, আব্বু আবার এনে দেবো, কাঁদে না মা। তুমিও কেমন বলো তো? তন্নি দায়সারা বলল, তোমার মেয়ের জিনিস ছুঁয়েও দেখি না, এগুলো আমার। নিজেরটা রাতেই খেয়ে ফেলেছে, এখন মনে নেই ছোটা কোথাকার। ত্রিনয় না পারতে ধমকালো। আফরোজা? বাবার বুক থেকে সকাল নিজেও ধমক দিল। আলপুচা? ত্রিনয় বহু কষ্টে নিজের দানবীয় হাসিটা গিলে নিল। তন্নি এগিয়ে গেল 2 কদম। একদম নাম ধরে ডাকবি না, মেরে ভর্তা বানিয়ে ফেলবো। মেয়ে বাবার বুকে মুখ লুকিয়ে নিল। মায়ের ধমকে ফের কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় ডাকলো, আব্বা আ। মায়ের থেকে শিখেছে 2টি ডাক। বেশি কাঁদলেই আব্বা আর আম্মা সুর মিলিয়ে ডাকে। ত্রিনয়ের বুকটা ঠান্ডা হয়ে যায়। সে উত্তর দেয়, হ্যাঁ আম্মু। তুমি তুমি আমার আম্মুকে কেন বিয়ে করলে? ফুপানো তোরে ঠিকঠাক বলতে পারছে না সে। ত্রিনয় হেসেই ফেলল এবারে। তোমার আম্মুকে বিয়ে না করলে কি তোমাকে পেতাম বলো? কাঁদে না। তন্নি নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস মেয়ের! বলে কিনা আম্মুকে কেন বিয়ে করলে? ওকে বিয়ে না করলে সে কোথা থেকে হতো? তন্নি জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করেছে তাতে তোর কি? তুমি আমার মজা খাও, মালো আমাকে। ত্রিনয় বলল, এমন করো কেন বলো তো? ও তোমার মেয়ে না? তন্নি এক বাক্যে বিরোধিতা করলো। না, তোমার একার। পেটে ধরলাম আমি, জন্ম দিলাম আমি, গুমুট পরিষ্কার করলাম আমি, এখন বলছে আম্মুকে কেন বিয়ে করলে? সব তোমার, তুমিই তার সব। থাকো ওকে নিয়ে, চললাম আমি। কোথায় যাবে? সেই কয়েক বছর আগের প্রশ্ন। তন্নি পাল্টা প্রশ্ন করলো, আমার কি বাড়িঘর নেই? তন্নি আর জবাব জানে না। মুখে মুখে তর্ক ভালো লাগে না। মাঝে মাঝে টুকটাক খুনসুটি গুলো হয় বুকে গেঁথে যাওয়ার মতো। সকাল বোধ হয় বাবার বুকে ঘুমিয়ে পড়েছে। তন্নি এসে পাশে বসলো। চাচিমা এসেছিল, কি বললো? আমি যেন আজ সন্ধ্যা থেকেই ও বাড়িতে চলে যাই। ত্রিনয় মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, দরকার নেই, বাড়ি তো বেশি দূরে না। মেয়ে আমার তো হট্টগোলে থাকতে পারবে না। জুই কখন আসবে? দুপুরে বোধ হয়, তোমার বলেছে বাজারে যেতে। আচ্ছা যাচ্ছি, ওকে বিছানায় নাও। তন্নি মেয়েকে কোলে তুলে সেখানেই বসে রইল। বুকটার সাথে মিলিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় চুমু খেলো শব্দের সহিত। ত্রিনয়ের চাচাতো বোনের বিয়ে কাল। আজ গায়ে হলুদ। বেশ বড় করে অনুষ্ঠান হবে। ওদের সম্পূর্ণ গোষ্ঠীর সবার দাওয়াত। জুই আসবে স্বামী নিয়ে। ওর বিয়ে হয়েছিল 2013-তে। এখন বাচ্চা হবে সবে 5 মাস। জবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন হলো। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ত্রিনয়ের শখ থাকলে ওদের বাবা আর পড়াতে চাইছেন না। বিয়ের পর পড়ুক।
মেয়েদের সময় থাকতে বিয়ে দেওয়া উচিত, এটা ওনার ধারণা। ত্রিনয় রেডি হয়ে বের হওয়ার আগে মা মেয়ের কপালে চুমু খেলো, তারপর হাত নাড়িয়ে চলে গেল। তন্নি মেয়েকে শুয়ে দিয়ে নিজেও সাথে শুয়ে পড়লো। পেট ব্যথা করছে একটু একটু। হলুদে এখান থেকে সবাই যাবে। তন্নি যেহেতু বাড়ির বউ, তাই সেই শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। মেয়েকেও পরালো একটা হালকা হলুদ সবুজের মিশেল শাড়ি। পায়ে হাতে আলতা দিয়ে দিল। কি সুন্দর লাগছে দেখতে। তন্নি আয়নার সামনে মেয়েকে বসিয়ে দিয়ে নিজে তৈরি হলো। বাইরে বের হলো সকালকে কোলে নিয়ে। জবা ওকে টেনে নিল, গালে আদর করলো। আমাদের মিষ্টিকে একদম রসগোল্লার মতো লাগছে, তাই না আম্মু? রোজিনা বললেন। নজর দিস না। সকাল বোধহয় বিরক্ত হলো। গালে চুমু খাওয়া তার পছন্দ না। বাপের মতো এক রোখা কিনা। সে গালটা ঘষে ঘষে বলল, রসগোল্লা বলে তুমি আমাকে খাবে নাকি? ও মা, তোকে কখন খেলাম আমি? মানুষ খাওয়া চাই? ইডিয়ট। সবাই একযোগে হেসে ফেললো। বাপের কমন ডায়লগ, চুপ ইডিয়েট। তন্নি পিঠে মৃদু থাপ্পড় দিল। সবাই একে একে বিয়ে বাড়ির দিকে এগোলো। ত্রিনয় আগে থেকেই সেখানে আছে। বাড়িটা লোক সমাগমের কারণে ঝুমঝুম করছে। এদিকে সেদিকে সব জায়গায় মানুষের ছড়াছড়ি। ত্রিনয়কে খুঁজে পাওয়া মুশকিল। তন্নি সেখানে গিয়ে বোকা বনে গেল। মেয়েকে নিয়ে একদম একা হয়ে গেল। সবাই গেছে কোথায়? ত্রিনয়কে এক কোণে পাওয়া গেল। ঘামে ভেজা শরীর, পরনের পাঞ্জাবিটা ভেজা। এইভাবে একবার তাকে ছোটাছুটি করতে দেখা গিয়েছিল জুয়ের বিয়ের সময়। একা হাতে সব সামলেছে। গরমের কারণে টেবিল ফ্যান দেয়া হয়েছে। তার সামনেই এখন দাঁড়িয়ে আছে। তন্নি মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল পেছন থেকে। ওর পাঞ্জাবি টেনে ধরল। ত্রিনয় পিছু ফিরল টান লাগায়। তন্নি সেজেছে আজ টুকটাক হালকা পাতলা সাজ। ওর বোধ হয় দিন দিন সৌন্দর্য বাড়ে, যার গভীরতা ত্রিনয় আজও খুঁজে পায়নি। এত বছরেও মেয়েটার প্রতি তার মুগ্ধতা এক বিন্দু কমে না। সেই প্রথম দিনের মতো আজও ওকে দেখলে তার বুক ধুকপুক শুরু হয়। চেপে ধরে কেবল চুমু খেতে মন চায়। ত্রিনয় নিজের ভাবনায় জল ঢেলে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? আরে এখানে বাইরের মানুষ সবাই, তোমার মেয়ে তোমায় খুঁজছে। ত্রিনয় ওকে কোলে তুলল, অন্যদিকে ফিরে গেল। তারপর তন্নির সামনে তাকিয়ে আছে। মহল্লার মহিলাদের কারণে ড্রয়িং রুমে সব জায়গা ব্লক। আত্মীয়রা বেশি নেই। তন্নি মাথার ঘোমটা ফেলে দিয়ে দাঁড়ালো ঠিকঠাক। একটা বয়স্কার নারী ওর দিকে এগিয়ে এলো। তন্নি ব্রু কুচকে তাকায়। উনি এসে পেছনে ত্রিনয়কে দেখলেন অন্যদিকে ফিরে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি একা? তন্নি মানা করলো, না না আন্টি। তারপর পিছনে ইঙ্গিত দিয়ে বোঝালো সাথে মানুষ আছে। মহিলা বললেন, কে হয়? তন্নি এক পলক ত্রিনয়ের পিঠটা দেখলো। লাজুক হেসে জবাব দিল, আমরা স্বামী স্ত্রী আন্টি। মহিলা কয়েক মিনিট সময় নিলেন পুরোটা বুঝতে। স্বামী স্ত্রী? আহা, কত সুন্দর সম্পর্ক। তিনি বললেন, আজীবন সুখে থাক দেখি বাবা। ত্রিনয়কে ডাকলেন তিনি। শব্দ পেয়ে ত্রিনয় ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর সোজাসুজি তন্নির সাথে দাঁড়ালো। ভদ্রমহিলা দু কদম পিছিয়ে গেলেন। কি সুখী চিত্রখানা। স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে কি মিষ্টি দেখাচ্ছে। তন্নি টেনে টুনে ত্রিনয়ের কাঁধ পর্যন্ত। মেয়েটাও দারুণ দেখতে। উনি ত্রিনয়ের বাহুতে হাত বুলিয়ে দিলেন। একটা বউ পাইছো, মাশাআল্লাহ। আমি আরো বলি, মেয়ে বোধহয় বিয়ে হয়নি, একদম রাত জোটো তোমাদের মেয়ে। তন্নি হেসে মাথা নাড়ল। উনি আবার জিজ্ঞেস করলেন, কি না? তাজরিন সিদ্দিকা সকাল। মহিলাটা হাসলেন। বেশ মানিয়েছে। উনি দু হাত উপরে তুলে দোয়া দিলেন, সারা জীবন মিলেমিশে থেকো, আল্লাহ এমন জুটি সবসময় বানিয়ে রাখুক, আমিন। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় তন্নি একে অপরের দিকে তাকালো, একটু হাসলো। স্বামী স্ত্রীর চোখাচোখি হওয়াটা ভীষণ সুন্দর, তাই না? বাড়ির সামনের গলিটা সাজানো হয়েছে। লাল সবুজ লাইট উপরে দুই পাশে ঝলমল করছে। গায়ে হলুদের উচ্ছ্বাস কমে এসেছে। টুকটাক গান বাজছে বক্সে।
জুয়ের শরীর খারাপের ফলে বাকিরা আরো আগেই চলে গেছে। মহল্লার মহিলারা বাড়ি গেছে নিজেদের। ভীষণ রাত হয়েছে, প্রত্যেকটা দালানের লাইট বন্ধ হয়ে গেছে বহুক্ষণ হলো। ত্রিনয় বের হলো তখন, একটা হাতে এসে শক্ত করে ধরেছে তন্নির হাত। মেয়েটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে, বাবার কাঁধে তাহার মুখটা হেলে পড়ে আছে। ত্রিনয় পিঠে আঁকড়ে ধরে রেখেছে। পাশে মেয়েটার ঘুম নষ্ট হয়। তন্নি উপরে তাকালো মুখ উঁচু করে। হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেল সে। রঙিন বিন্দুগুলো কে ওর কাছে জোনাকি মনে হলো। মসৃণ মলিন হাতটা খসখসে, শক্ত একটা হাতের কবলে পড়েছে। ঠিক এভাবেই পড়েছিল আরো 6 বছর আগে। তখন তন্নির বুক কেঁপেছিল ভয়ে, আজ কাঁপছে সুখে। এই নিস্তব্ধ নিস্তেজ রাতে ওর হারিয়ে যেতে মন চাইছে বহু দূরে অজানায়। মাত্র 17 বছর বয়সী নববধূ হিসেবে বাড়িতে পা রাখা মেয়েটা আজও স্বামীর সোহাগী, আজও স্বামীর প্রিয়তমা হিসেবে সে ছুটে বেড়ায় বাড়িটার আনাচে কানাচে। ভীষণ বুঝদার হওয়া সত্ত্বেও সে আজও বোকা কেমন। একটা ঘরকন্যা হিসেবে গড়ে উঠেছিল তন্নি। অপরিচিত একটা ঘর তার বড্ড পরিচিত হয়েছে আজ। মুঠোবন্দি ভালোবাসা আজ তার আঁচলের নিচে। তাকে ছোট থেকে নিজ হাতে গড়েছিল ত্রিনয়। বুকে আগলে ভালোবেসেছে, সময় অনুযায়ী শাসন করেছে, কখনো সখনো বাঁচিয়েছে অসম্মানের হাত থেকেও। স্বামী তো মেয়েদের অভিভাবক, ত্রিনয় হয়েছিল সেই অভিভাবক। নিজ হাতে মাটির পুতুলের ন্যায় তন্নিকে গড়েছিল বলেই সে কখনো তার অবাধ্য হয়নি, অবাধ্য হওয়া শিখেনি, বোঝেনি। তন্নি বহু কষ্টেও বাস্তবে ফিরতে পারে না। তার মনে হয় হাঁটতে হাঁটতে সময়টাকে থামিয়ে দিলে মন্দ হতো না। একটা আদর্শ স্বামী, একটা বাহুণ্ডলীর বধূ, আরেকটা পুতুল মেয়ের গল্পটা এই পর্যন্ত এসে থমকে দাঁড়ালে অবশ্য মন্দ হয় না। পায়ের নিচে জমিনটা থেমে গেলে জীবনটা কষ্টের হয় না। ভালোবাসা এমনই হয়, হ্যাঁ এমনই হয়। ত্রিনয় হাতে চাপ দিল। তন্নি তাকায়। আবছা আলো আধারের অদ্ভুত খেলায় সে চোখ জোড়া তার কাছে বড্ড বেশি রহস্যজনক মনে হয়। মনে হয় কত জনমের ক্ষুধার্ত দুটি চোখ, ওকে দেখার ক্ষুধা, ওকে দেখে দেখে জীবন পার করে দেওয়ার ক্ষুধা, ওকে ভালোবাসতে চাওয়ার আকুতি সেখানে। তন্নি তাকিয়ে থাকে, সময় ধ্যান জ্ঞান সব ভুলে তাকিয়ে থাকে। বিয়েবাড়ির অল্প সামান্য আওয়াজে আসন রাজার গানটা হাওয়াই হাওয়াই ভেসে আসে নিস্তব্ধ তাদের কাছে, জানিয়ে যায় দুটি মনের এক অমোঘ সত্য। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। দুপুর হতে না হতেই বাড়ি জুড়ে শোরগোল লেগেছে বিষয়টা ত্রিনয় এবং তন্নিকে নিয়ে। রোজিনা, জুই, জবা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হলো এই প্রথম। একটা অদ্ভুত সংবাদ হলো, ত্রিনয় তন্নি ঝগড়া লেগেছে এবং দুজন দুজনের সাথে কথা বলছে না। কেন? বিষয়টা ওরা ভালো জানে। অসম্ভব ব্যাপার, বিশ্বাসযোগ্য নয় মোটেই। ও বাড়িতে বিয়ে আজ। সবাই যখন তৈরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তারা ব্যাপারটা সম্পর্কে জানতে পারলো। রাগ করেছে তন্নি। ত্রিনয় কতক্ষণ আগে বের হয়েছে। তন্নি ঘরের ভেতর শাড়ি পরেছে, লাল একটা শাড়ি, সোনালি রঙের মোটা পাড়। সকালকে রেডি করাচ্ছে জবা। রোজিনা ঘরে এসে দেখলেন তন্নি কুচি গুচ্ছে কোমরে। তিনি বিছানায় বসলেন, জিজ্ঞেস করলেন, কি নিয়ে লেগেছিস দুজনে? তন্নি আয়নায় তাকালো, এক পলক শাশুড়ির মুখ দেখে ফের নিজের কাজে মনোযোগ দিল। বলেছিলাম আমি আর রান্নাবান্না করতে পারবো না। রোজিনা সে কথা মোটেও বিশ্বাস করলেন না। বিয়ে হয়ে আসার পর থেকে কখনো বউ এমন কথা বলেনি। তখন ছিল ছোট, আজ প্রাপ্ত বয়স্ক নারী হয়ে এমন ফালতু বিষয় ঝগড়া করবে তা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি ব্রু কুঁচকে তাকালেন। মিথ্যা কথা বলিস না বউ, তোকে চিনি আমি। তন্নি তখন কাঁধের শাড়ি তুলেছে। সে কাজল চোখে দিতে দিতে মিনমিন করলো, মিষ্টিকে মেরেছিলাম। মিষ্টি সকাল নাম সকাল রাখলেও মাঝে মধ্যে ডাকা হয় মিষ্টি নামে। রোজিনা নিজেও রাগ করলেন, উঠে দাঁড়ালেন। আয়নার সামনে দুটো তরতাজা লাল গোলাপ। খোপায় গুজবে বোধ হয়। তিনি ফুলগুলো খোপায় লাগিয়ে দিলেন সুন্দর করে। তন্নি চুপচাপ দাঁড়িয়ে রইল। সকাল সকাল
খাওয়া নিয়ে তন্নিকে জ্বালিয়ে মারে মেয়েটা। পাকা 3 ঘন্টা পার হয় ওকে খাওয়াতে গেলেই। রাগ হওয়া কি স্বাভাবিক না? তন্নির নিজের কি মায়া নেই মেয়ের প্রতি? হাতে একটু লেগেছে কি লাগেনি, অমনি আহ্লাদের কান্না শুরু। মেয়েকে মেরে মা নিজেও কান্না জুড়েছে। ত্রিনয় তাই ধমকেছে কতক্ষণ। এমন ধমক তন্নি কত খেয়েছে। মেয়েকে আদর করবে, মারবে, দুটোই সে করবে। রোজিনা বললেন, এত ছোট মেয়েকে মারলি কেন? মা হয়ে 2-1 থাপ্পড় দেওয়ার অধিকারও কি নেই আমার? অবশ্যই আছে, কিন্তু শুনে রাখ তন্নি, বাপের সামনে কোনো দিন ছেলে মেয়েদের উপর হাত তুলবি না, মনে থাকবে? তন্নি মাথা দোলালো। তিনি থুতনি উঁচিয়ে মুখটা দেখে বললেন, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। তন্নি লজ্জা পেল। শাশুড়ির মুখে তুই ডাক ওর বড্ড পছন্দের। সে আয়নায় নিজেকে দেখে বের হলো। গোলাপ দুটোর ঘ্রাণ বেশ সুন্দর। ত্রিনয় এগুলো নিয়ে এসেই মেয়েকে কাটতে দেখেছে, তারপর ধমকে টমকে চলে গেছে। তন্নি হেসে ফেললো। গোলাপ দেওয়া ঝগড়া, ওটা আদতে ঝগড়া ছিল? তন্নি তো মনেই রাখেনি। বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়েছে দুপুর 2টা থেকে। ত্রিনয়ের পরনে লাল পাঞ্জাবি, তন্নি পরেছে লাল শাড়ি, আর সকালকে একটা লাল জর্জেটের গোল জামা পরিয়েছে জবা। ওরা 3 জন একদম একরকম। পুরো বিয়ের সময় জুড়ে অতিথিদের অন্যরকম আকর্ষণ হিসেবে রইল ত্রিনয় তন্নি জুটি। খাওয়ার সময় স্বামী স্ত্রী একত্রে বসেছে। ত্রিনয় কথা বলেনি, তন্নিও বলেনি, তবুও সবার সামনে তারা খুব স্বাভাবিক। বোঝার উপায় নেই দুজনে কথা বলছে না। বিয়ে শেষ হতে হতে রাত হয়ে এলো। বরের বাড়ি বহু দূরে। নিয়াজ মোর্শেদের কোথাকার কোন আত্মীয়র বাড়ি পটুয়াখালী। বহুদিনের শখ হিসেবে বিয়েটা হয়েছে। পর তাই আজকে আর যাবে না। রাত্রে এখানে পার করে দিয়ে সকাল সকাল রওনা হবে তারা। ত্রিনয়ের কাজিন মহলে সবাই খুশি। একটু আধটু আড্ডা দেওয়া যাবে। অর্ধেক রাত কথা বলেই কাটিয়ে দেওয়া যাবে। তাসফিয়ার রুমে এসে একে একে সবাই জড়ো হলো। রুমটা বেশ বড়। সবাই ছড়িয়ে ছিটে এখানে সেখানে বসলো। কেউ কেউ দাঁড়িয়ে রইলো। নতুন বর বউকে বসানো হলো বিছানায়। ওদেরকে এখানে আনতে বহু কসরত করতে হয়েছে। সেখানে অবশ্য অভিমানী জর্জরিত দম্পতিও আছে এবং ওরাই আজ রাতের মূল হেতু। মোট কাজিন মিলিয়ে ত্রিনয়রা 6 চাচাতো ভাই, অর্থাৎ 6টা জুটি। তাদের মধ্যে সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত ত্রিনয় তন্নি, যাদের মধ্যে আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি। এমনকি ওদের লুতুপুতু ভালোবাসা ওদের সামনে প্রকাশ পায়নি। কি সুন্দর স্বাভাবিক দুজনে, ঝগড়া নেই, মারামারি নেই। তাই আজকে ওদের বিষয়টা সবার কাছে বেশ বেমানান লেগেছে। এরা নাকি ঝগড়া করে কথা বলছে না, ভাবা যায়। অথচ ওরা জানে না তন্নি সেসব মনেই রাখে না। তাসফিয়া বলল, তোমরা নাকি কথা বলছো না? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবাই ঠোঁট চেপে হাসলো আর ঘাটলো না। তন্নির বড় যা রবিনা তন্নিকে জিজ্ঞেস করলো, তন্নি, একটা কথা বলো, ত্রিনয় ভাইজান কোনোদিন তোমার গায়ে হাত তুলেছে? তন্নি চমকি তাকালো। তওবা তওবা, ত্রিনয় কোনোদিনও ওকে মারেনি। ঝগড়ার সময় রাগ বেড়ে গেলে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছে। সে তড়িঘড়ি বলল, না না। জবার কোলে মিষ্টি। সকলে আরো একবার মুগ্ধ হলো ত্রিনয়ের প্রতি। জবা বলল, তোমরা দুজন একটা গান গাও। ত্রিনয় একটু রেগে গেল। তোরা কি কথা টপিক খুঁজে পাচ্ছিস না? মেয়েকে দে, বাড়ি যাব। আরেকজন টিপ্পনি কাটলো। বউকে নেবে না ভাইজান? সবাই জোরে হেসে ফেলল। ত্রিনয়ের মুখটা আর একটু গম্ভীর হলো। জুই বলল, তাহলে ভাবি একটা গান বলো, বোরিং লাগছে। তন্নি মাথা নামিয়ে মিনমিন করলো, আমি গান জানি না। ত্রিনয় কপালে আঙ্গুল ঘষছে। ঘরে গেলেই এসব রাগ অভিমান সুরসুর করে পালাবে। সে জিজ্ঞেস করলো, এখান থেকে মুক্তির উপায় নেই? আছে তো, ভাবিকে প্রপোজ করো, সবার সামনে ভালোবাসি বলো। এক কথায় সবাই হইচই করে উঠল। তন্নি লজ্জা পেয়েও ঘাড় ঘুরিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। একসাথে দাঁড়িয়েছে দুজন। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমাকে আমি কখনো ভালোবাসি বলিনি? তন্নির নাকের পাতা ফুলে উঠল। বলেছো তো, চোখ রাঙাবে না, আমি বলেছি।
এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় এটাই। ত্রিনয় আশেপাশে তাকালো, কিচ্ছু নেই। ভালোবাসি বলবে কি দিয়ে? তার চোখ পড়লো তন্নির খোপায়। সে একটানে একটা গোলাপ বের করলো সেখান থেকে। তন্নি মাথায় হাত চেপে ধরলো। ওর সামনে নেতিয়ে যাও গোলাপটা ভাসমান হলো। একটা অস্থির কণ্ঠ এলোমেলো হয়ে জানালো, আই লাভ ইউ। তন্নি আশ্চর্য হয়ে মাথা তুলল। ওর গালগুলো লাল হয়ে গেছে। ওই হই হুল্লোড় বাড়ছে। সে ধীরে ধীরে ফুলটা হাতে নিল। ত্রিনয় আর অপেক্ষা করে না। তন্নির হাত টেনে বাইরে বের হয়ে বড় বড় কদমে ছাদে এলো সে। তন্নি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। দুজন এসে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। আজ পূর্ণিমা সেদিনের মতন। পাশাপাশি দুজনের কতক্ষণ কাটার পর তন্নি জিজ্ঞেস করলো, এভাবে নিয়ে এলে কেন? এসব ঝগড়ার বিষয়ে সবাইকে কে জানিয়েছে? জেনে গেছে। ওর হাতটা তখনও ত্রিনয় ধরে রেখেছে। ত্রিনয় আস্তে করে জিজ্ঞেস করলো, অভিমান কমেছে? রাগ, অভিমান, অভিযোগ সম্পর্কে তন্নি তেমন বোঝে না। সে এক ত্রিনয়কে ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে সকাল থেকে কথা নেই, তাতে ওর কিছু যায় আসেনি। সে জানতো এই ধমকের ফল স্বরূপ রাতে ত্রিনয় হয়তো একজোড়া চুড়ি নয়তো একজোড়া নুপুর পরিয়ে দিত ওকে। তারপর বুকে আগলে নিয়ে বোঝাতো, ওর দোষটা ধরিয়ে দিয়ে নিজের দোষগুলো জানাতো। বলুক না সবাই, তন্নি সেসব মনে রেখেছে নাকি? অভিমান কার উপর করবে সে? যে লোকটা সে ব্যথা পাবে এই ভয়ে ওকে বুকে আগলে ভালোবেসেছে, যে লোকটা ওর না খেলে মুখে তুলে খাইয়ে দিয়েছে, তার উপর রেগে থাকা যায়? সকালের যখন জন্ম হলো, তন্নি সে সময়ের স্মৃতি আজও ভুলতে পারে না। মেয়েকে নিয়ে যাওয়ার পর আধো চোখ মেলে সে ত্রিনয়ের লাল চোখগুলো দেখেছিল। উস্কো খুস্কো চুলগুলো, আতঙ্কিত মুখটা ওর চোখে জল করে। রাতের পর রাত তার হাত পায়ে মালিশ করেছে ত্রিনয়। সবার সামনে দাম্ভিক লোকটাও ওর পায়ে হাত রেখে ওকে আরাম দিয়েছে। তার উপর রেগে থাকা যায়? সেসব স্মৃতি ভোলা যায়? রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছে লোকটা। সকালের বেশ দিব্যি কাজে চলে গেছে। একটু হাতে জটগুলো চুলে এলোমেলো বেনি গেঁথে দিয়েছে। ঘুমের মধ্যে আজও একটু নড়চড় করলে কপালে ঠোঁটের স্পর্শ বাসে। সেসব তন্নি ভুলেছে। ভালোবাসি বলার থেকেও বেশি প্রকাশ করা লোকটার প্রতি রেগে থাকলে তন্নির পাপ হবে। পাপ। তন্নি ত্রিনয়ের কাঁধে মাথা রাখলো, আস্তে করে বলল, অভিমান সেই কবেই গলে গেছে। মেয়ের গায়ে কখনো হাত তুলবে না। আচ্ছা দুষ্টুমি করলে বুঝিয়ে বলবে। আচ্ছা। ত্রিনয় দুষ্টু গলায় বলল। আমার লাভ ইউর উত্তর পায়নি কিন্তু। তন্নি মুখ লুকানোর জায়গা পেল না। ছাদের দরজায় টোকা পড়ল। দুজন একটু সরে দাঁড়ালো। জবা এসে সকালকে ওদের কাছে দিয়ে গেল। ত্রিনয় মেয়েকে কোলে নিয়ে চাঁদ দেখালো। জিজ্ঞেস করলো, বলো তো ওটা কি? সকাল বলল, চাঁদ। তন্নি মুগ্ধ চোখে দুজনকে দেখছে। বাবা মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো, চাঁদ সুন্দর নাকি তোমার আম্মু সুন্দর? সকাল মায়ের দিকে তাকিয়ে হাসলো, গাল আঁকড়ে ধরে উত্তর দিল, আমার আম্মুই তো চাঁদ। দুজনে হেসে ফেললো। কথাটা ত্রিনয় শিখিয়েছে। তন্নি এগিয়ে এসে মেয়ের কাছে জানতে চাইলো। এই পর্যায়ে সকাল একটু দ্বিধাবোধ করলো। সে একবার মায়ের দিকে আরেকবার বাবার দিকে তাকালো। বহু চেষ্টা করে উত্তর খুঁজে পেল না। তাই দুই হাতে দুজনকে একসাথে গলায় আঁকড়ে ধরে বলল, দুজনই সুন্দর। ত্রিনয় মেয়ের নাকে নাক ঘষল। তন্নি চাঁদের দিকে তাকালো। হাসি হাসি মুখটা একটু নিভে এলো। ছোটবেলায় সে নিশ্চিন্ত কোনো ভালো কাজ করেছিল, নইলে ওর ভাগ্যে ত্রিনয় জুটে যাওয়ার অসম্ভব ছিল। ত্রিনয়ের মতো স্বামী পাওয়া তার 7 জন্মের ভাগ্য। ত্রিনয় সকালকে বলল, তুমি আমার আম্মা জান। তন্নি সেটা শুনল খুবই মনোযোগ দিয়ে। ওই যে দূরের আকাশ, কিশোরগঞ্জের মাছ দিয়ে বয়ে যাওয়া নরসুন্ধার থই থই জল, বাতাসের নিদারুণ ঝাপটায় তার নিজেকে পাগল পাগল লাগে। হারিয়ে যেতে মন চায় অজানায়। এত সুখ ওর কপালে থাকার কথা নয়। মেয়ে হিসেবে তন্নি আদর্শ রমণী হতে পারেনি। আজও শার্ট আয়রন করতে গেলে পুড়ে যায়। আজও স্বামীর একটা টি শার্ট ধুয়ে দিলে ঠিকমতো পরিষ্কার হয় না। সে আকুল স্বরে জানতে চায়, আর আমি? তন্নির চোখ টলমল করছে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। ত্রিনয় নিশ্চুপ হাসে, কথা বলে না। প্রথমে মেয়ের গালে শব্দ করে একটা চুমু খায়, তারপর শরীরটা বাঁকিয়ে ঝুঁকে আসে ওর দিকে।
একই সাথে তিনটে মুখ সমান্তরাল হলো। ত্রিনয় মেয়ের সামনে মায়ের কপালে চুমু খেলো, তারপর মেয়েকে বলল। চাঁদ দেখো আম্মু। সকাল সেদিকে তাকালো। ত্রিনয়ের ঠোঁটটা ফের কপালে গেল, স্পর্শ উঠল না। উত্তপ্ত ঠোঁট জোড়া কপাল বেয়ে গাল থেকে কানের কাছে গেল। কানের লতিতে ছোট্ট স্পর্শে তনি কেঁপে উঠল। গরম লাগছে। সে ত্রিনয়ের পাঞ্জাবির বুক পকেট খামচে ধরলো। ওর জীবনের সুখ আরো কয়েক ধাপ বাড়িয়ে দিতে একটা গুরু গম্ভীর স্বর থেকে ঠিক করে এলো দুটি মধুর শব্দ। ত্রিনয় ওর স্বামী ওকে জানালো। তন্নির বদ্ধ চোখ থেকে দু ফোঁটা গরম নোনা জলের বৃষ্টি হলো টুপটাপ। শরীরটা দুলে উঠল নিদারুণ খুশিতে, সুখের উল্লাসে। তন্নির আশ্রয় ত্রিনয় তন্নির ঘর। তার চোখের নোনা বৃষ্টিটুকু পর্যন্ত ঠাঁই নিল ত্রিনয়ের শরীরে, কারণ ত্রিনয়ই তন্নির সব। তন্নির শরীরের প্রত্যেকটা বিভাজন বাঘ সব কিছুতে ত্রিনয়ের অধিকার। সেখানে দু ফোঁটা অশ্রু বাদ গেল না। চাঁদের অপরূপ আলোটা তিনটে প্রাণের সুখের সাক্ষীতে নিশ্চুপে হাসলো বোধ হয়। আকাশের মেঘগুলো একে একে সরে গেল। সম্পূর্ণ জ্যোৎস্না এসে বর্তালো ওদের তিনজনের ওপর, তন্নির বহু আকাঙ্ক্ষিত সংসারটার উপর। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।